হিউম্যান টু হিউম্যান কানেকশনের কতগুলা টাচ পয়েন্ট থাকে। বলেন না, এটা একটু আমরা শিখি। এই টাচ পয়েন্টের একটা অন্যতম জিনিস হলো গ্রিটিংস। আমি কাউকে গ্রিট করতে কখনো পিছপা হই না, আই অলওয়েজ গ্রিট আ ম্যান অর এ উইমেন, আই গ্রিট। ভ্যালু অফ ক্রিয়েটিং এ ইকোসিস্টেম অফ পার্টনার্স, ওই জিনিসটা তখন আমার মাথায় ঢুকছে যে মানুষ একা একা বড় হতে পারে না। সো ইউ নিড এ গ্রুপ অফ পিপল। তোমার যে গাড়িটা চালায়, তোমার যে বাসায় ইলেকট্রিশিয়ান, এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, এবং এদেরকে দেখতে হবে, এদেরকে নারিশ করতে হবে, এবং এই মানুষগুলোর সাথে একসাথে বড় হতে হবে। 52 সপ্তাহে আমি চেষ্টা করি 60টার মতো বই পড়ার। আমার একটা বিখ্যাত কলাম আছে, হোয়াট এম আই রিডিং দিস উইক, এই সপ্তাহে আমি কি পড়ছি। এটা লিঙ্কডইনের একটা কলাম, এটা প্রচুর সাবস্ক্রাইবার আমার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, উদ্যোক্তা কথার নতুন পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আমি মাহমুদুল হাসান সোহাগ। আমাদের সাথে আজকে যিনি আছেন মঞ্জুর মাহমুদ, আমরা একটু পরে ওনার সাথে পরিচিত হব। অলরেডি আমাদের এন্টারপ্রেনিউর ল্যান্ডস্কেপে বাংলাদেশে যারা কাজ করছেন, মঞ্জুর ভাইকে আই থিঙ্ক সবাই চেনেন। সো আর এর বাইরেও যদি আমরা বলতে চাই, বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং সফটওয়্যার কোম্পানি ডেটাসফটের কর্ণধার হিসেবে নিয়ে আছেন। মঞ্জুর ভাইয়ের সাথে আমার অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে যে আমরা একসাথে রমনায় দৌড়াইতাম। তো আমি পরবর্তীতে অবশ্যই একটু দৌড়ানোর থেকে একটু পিছিয়ে চলে আসছি, বাট এখন দৌড়াই, কিন্তু হচ্ছে হয়তো রুমের মধ্যে আর কি। আর মঞ্জুর ভাই অ্যাকচুয়ালি এটা তার লাইফের একটা গল্প পার্ট, এই হেলথ অ্যান্ড ওয়েলবিং, রাইট? সো আমরা সেটা টাচ করবো ইনশাল্লাহ। সো আজকে বাট আমাদের আলোচনা যেটা ডেফিনেটলি কোর ফোকাস থাকবে ওনার এন্টারপ্রেনিউরশিপের এই যে জার্নি, অ্যান্ড আমি রিয়েলি হোপফুল যে আমরা এখান থেকে উইল লার্ন এ লট অফ থিংস। মঞ্জুর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর টিমের প্রিপারেশন দেখেই বোঝা যাচ্ছিল এটা একটা সিরিয়াস আলোচনা। ওকে, সো হাসা ঠিক হইল না, তার সিরিয়াসনেস কমে যায়, হাসলে সিরিয়াসনেস যায় না, যায় না। না আচ্ছা, ওকে। না বড় ভাই, মঞ্জুর ভাই আমাদের বড় ভাই, সো বড় ভাই যেটা বলবো ঠিক আছে। মঞ্জুর ভাই, সো আমরা অ্যাকচুয়ালি মানুষজন এই প্রশ্নটা করে যে এই যে আপনি এখানে থেকে যদি লাইফে আপনি পিছনে তাকান তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। আমি উল্টা প্রশ্ন আজকে শুরু করতে চাই যে ধরেন সেই ছোটবেলার মঞ্জুর মাহমুদ, ধরেন সে ক্লাস 1, 2, 3-তে পড়ে, হাফ প্যান্ট পরে, সো সে আজকের আপনাকে দেখলো, তাহলে কি সে ওয়াও ফিল করতো, নাকি মনে করতো যে না তেমন কিছু করতে পারে না, মানে সে কি মনে করতো? আসলে আমার লাইফটা অনেক অন্য ট্রেডিশনাল যে সমস্ত গল্প আছে সেটার মতো না। আমাকে ছোটবেলা থেকেই অনেকেই মনে করতো এই ছেলেটা বড় হয়ে একটা কিছু হবে, এটা আমি ছোটবেলা থেকেই শুনেছি। সেটার কারণ আছে, কারণ আমরা যে ফ্যামিলি থেকে বড় হয়েছে এটা একটা প্রিভিলেজ ফ্যামিলি। আমার বাবা 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করা, সিভিল সার্ভিসে কাজ করেছেন, পরে অন্য অনেক কাজ করেছেন। তো আমাদের বাড়িটাও ওয়াজ ভেরি এনলাইটেন্ড। আমাদের বাড়ির যে পরিবেশ, আমার বাবা মনে করতেন যে ইংরেজিটা খুব জরুরি ভাষা। তো ছোটবেলা থেকে আমার সাথে ইংরেজি বলায় আমি প্রথম যখন কথা বলতে শিখলাম তখন অ্যাকচুয়ালি ইংরেজিতে কথা বলা শুরু করেছিলাম। বাংলাদেশের সমাজে কোনো একটা বাচ্চা প্রথম থেকেই যদি ইংরেজি বলতে পারে, ন্যাচারালি সবাই ভাবে ওয়াও, এটা তো বিশাল ব্যাপার। তো এই এক্সপেকটেশনের একটা বার্ডেন আমার সবসময় ছিল, যে সবসময় ভাবা হইতো যে আমি এক্সেপশনালি ভালো করব, কিন্তু সামহাও এই বার্ডেনটা কখনো আমি ফিল করি নাই। আমি ন্যাচারালি জিনিসগুলোকে করতে পেরেছি সবসময়। আমার ভিতর ওই আর্টসটা ছিল এবং ওই শরমবোধটা ছিল যে আমি ক্লাসে পড়া পারবো না, টিচার কি বলবে, আমার দাঁড়া করে রাখলে আমার তো ইজ্জত থাকবে না। তো ওই ছোট মঞ্জুর কি এখন এই মঞ্জুর যে অ্যাচিভ করছে এটা কি তার জন্য নরমাল, নাকি নরমালের উপরে, না নাকি? আমি ওখানে আসতেছি, সেটা হচ্ছে আই রিয়েলি হ্যাভেন লিভড আপ টু মাই এবিলিটি। আমার ভিতরে যে সম্ভাবনাটা, এই সম্ভাবনাটা আমি বিশ্বাস করি এর থেকে অনেক বেশি। আমি এখন যতটুকু পারছি, যতটুকু করছি, এইটা আসলে ইজ নট আপ টু দ্য মার্ক। এটা আমি নিজের ব্যাপারে নিজের আমার অ্যাসেসমেন্ট। ওকে, যে কোনো অ্যাচিভারই আসলে এরকম ফিল করবে, এটা ফিল করে বলেই তো তাদের একটা গ্রোথ মাইন্ডসেট থাকে, একটা ফায়ার থাকে। তো মঞ্জু ভাই, আমরা হচ্ছে যদি একটু আপনার লাইফের স্টোরির মধ্যে দিয়ে যাই, যদিও এখানে আমরা অনেক সময় নিব না, বাট আমরা বেশি সময় নিতে চাইবো আপনার লিডারশিপ স্টাইল, ওখানে আপনার যে, তো আপনার এই যে ছোটবেলা থেকে, একটা তো আপনি বলেছেন এটা প্রিভিলেজ ফ্যামিলি, বাট এন্টারপ্রেনিউর হয়ে ওঠা, এইটার সাথে আপনার ছোটবেলা কি কানেক্টেড, নাকি জাস্ট এটা হয়ে গেছে সামহাউ? না, এটা অফকোর্স কানেক্টেড। কারণ মানে আমরা সবসময় বিশ্বাস করতাম আমাদের পরিবারে যে আমাদের সমাজের জন্য কিছু একটা করতে হবে, এটা আমাদের দায়িত্ব।
তো দায়িত্ব হলো তো ন্যাচারালি ইউ হ্যাভ টু বি আন্ডারটেকার, একটা ব্যবসায়ী হতে হবে, কিংবা একটা ফ্যাক্টরির মালিক হতে হবে, কিংবা একটা সার্ভিসেসের মালিক হতে হবে। এটা আমাদের ছোটোবেলার থেকে ভিতরে ইনপ্লান্ট ছিল যে আমাদের বড় কিছু করতে হবে, এবং আমাদের সমাজ আমাদের কাছে এটাই আশা করে। তার জন্য তুমি যদি লক্ষ্য করো, আমরা বিদেশে গেছি, পড়াশোনা করছি, কিন্তু আমরা কিন্তু দেশে ফিরে আসছি। আমাদের জার্নি অন্যদের মতো না যে এক জায়গায় গেলাম যে আমরা ওখানের বাসিন্দা হয়ে সিটিজেনশিপ নিয়ে করলাম। আমরা কিন্তু দেশে ফিরে এসেছি, এবং আমার পরবর্তী জেনারেশন যারা তারা বিদেশে ভালো করছিল, তারাও কিন্তু দেশে ফিরে এসে ব্যবসা বাণিজ্য করছে, কাজের সংস্থান করছে। আমাদের এটা একটা পারিবারিক শিক্ষাও বলতে পারো। তো আপনি তো এলিফ্যান্ট রোডে আপনি বেড়ে উঠেছেন, আমি যতদূর আপনার সম্পর্কে জানি, এবং আপনি তো অনার্স করার পর্যায়ে বোধহয় আপনি দেশে বাইরে যান, ইন্ডিয়াতে বোধহয়, তাই না? তো মানে ওই যে ফেজটা, তখনও কি আপনি বুঝতে পারতেছিলেন যে ইউ আর গোয়িং টু বি অ্যান এন্টারপ্রেনার, নাকি তখন? হ্যাঁ, বুঝতে পারছিলাম। কারণ একটা উদাহরণ দিয়ে বলি, দিল্লিতে তখন আমি প্রথম কাজ করি, তো তখন এনআইআইটি বলে একটা অর্গানাইজেশন ছিল। হ্যাঁ, বাংলাদেশে তো এটা ব্রাঞ্চ ছিল। সো এনআইআইটির যার ফাউন্ডার, উনি ওই ওকলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ওনার দুইটা বড় বড় এলসেশন নিয়ে উনি সকালবেলা হাঁটতেন। তো আমি তখন ছোট, আমার বয়স 21 বছর 20 বছর। আমি ওনাদের সাথে হেঁটে ওনাকে জিজ্ঞেস করতাম, স্যার আপনি এটা কেমনে করছেন, ওইটা কেমনে করছেন, আপনাদের ইউনিকনেস কি, আপনারা কেন ডিফারেন্ট দেন আদার্স। আমার একটা জিনিস ওনার মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম, আমাদের যারা সাপ্লায়ার ছিল, এখন আমরা 1000 কোটি টাকার কোম্পানি, ওই একই লোক আমাদের সাপ্লায়ার আছে। তো তখন আমি ভ্যালু অফ ক্রিয়েটিং এ ইকোসিস্টেম অফ পার্টনার্স, ওই জিনিসটা তখন আমার মাথায় ঢুকছে যে মানুষ একা একা বড় হতে পারে না। সো ইউ নিড এ গ্রুপ অফ পিপল। তোমার যে গাড়িটা চালায়, তোমার যে বাসায় ইলেকট্রিশিয়ান, এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, এবং এদেরকে দেখতে হবে, এদেরকে নারিশ করতে হবে, এবং এই মানুষগুলোর সাথে একসাথে বড় হতে হবে। তো এই লেসনগুলো কিন্তু আমি অনেক আগ থেকেই মানে নিজে পিক আপ করছিলাম, নিজে মনে মনে প্রস্তুত হচ্ছিলাম যে একদিন নিজের যখন ব্যবসা হবে এই জিনিসগুলোকে আমি অ্যাপ্লাই করব। আরেকটা জিনিসও সবসময় বোঝার চেষ্টা করতাম, গুড বস ভার্সেস ব্যাড বস। অনেক আছে না অফিসে যে এই ভদ্রলোকের ম্যানেজমেন্ট স্টাইলটা পছন্দ না, তো আমি সবসময় তাদের অপোজিট কি করে হওয়া যায় আমি সেইটাকে চিন্তা করতাম। আমি যাচ্ছে উনি আইসেই ক্যাট করতে থাকে, আইসে বিভিন্ন কিছু ভুল ভ্রান্তি ধরতে থাকে, এইটা না করে যে উনি বৈশা এক কাপ চা খায়া ওভার দ্য কাপ অফ টি সে যে লোকটা যে ভুল করেছে, কিংবা তার যে এক্সপেকটেশন ছিল সেটা এইভাবেও বলতে পারতো। ওই জিনিসটা আমি তখন থেকে কিন্তু রিহার্স করতাম। এই জন্য তুমি যদি লক্ষ্য করো, আমার সমস্ত এন্টারপ্রাইজে কাজকর্মের মুড হলো খুবই লাইট। আমরা হাসি ঠাট্টা করতে করতে অনেক বড় বড় সিরিয়াস কাজকর্ম করি। এই লেসনটা কিন্তু আমার আগের থেকে আসছে যে কারোর সাথে চিল্লাচিল্লি করলে ইট ডাজন্ট ওয়ার্ক, ইট ব্যাকফায়ার্স। তো এই লেসনগুলো আমি অনেক আগ থেকেই অল্প 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 করে পিক আপ করছিলাম যে কোনটা করব কোনটা করব না, প্রোডাক্ট ভার্সেস সার্ভিসেস কি চলতেছে, গ্লোবাল ল্যান্ডস্কেপে কি হচ্ছে, কিছু বুঝ ব্যবস্থা আমার আগের থেকেই আমি পিক আপ করছিলাম। একটা বুঝ ব্যবস্থা আমার সবসময় ছিল, যে বিজনেসের সাকসেস অলরেডি পত্রিকায় চলে আসছে, যে অমুকে অমুক করছে, হেডলাইনে চলে আসে, ইউ শুড নেভার ট্রাই দ্যাট বিজনেস, কিন্তু ইটস অলরেডি টেকেন। তো চেষ্টা করতে হবে এমন একটা কিছু যেটা এখন পর্যন্ত এমার্জিং, কেউ কাজ করে না। এটা আমি অনেক আগ থেকে বুঝতাম। এই জন্য আমাদেরও কোম্পানি ইসের সময় যে যখন নতুন নতুন প্লেয়াররা তো আসেই, যেমন ধরেন আপনার যে কোনো একটা সেক্টরে কেউ হেডলাইন হয়েছে, নেক্সট জেনারেশনে গিয়ে আবার ওই সেম সেক্টরে একটা হেডলাইন হয় না, ভেঞ্চার ব্যাকটেক্ট হলেও হয়। আমাদের ওই কালচারে তো একটু ডিফিকাল্ট, ওইটা আসে ওর থেকে ভালোও করে, এটাও আছে। সাধারণত ফার্স্ট মুভার্স কোনো অ্যাডভান্টেজ বলে কিছু নাই। ফার্স্ট মুভার যে থাকে সে খুব বেশি সাকসেসফুল হয় না। ফর এক্সাম্পল ওই যে সবই তো এক্সাম্পল, ফেসবুক, হ্যাঁ সবই এক্সাম্পল। আমরা বাংলাদেশের এক্সাম্পল আছে, যারা মাইডাস ফাইন্যান্স কি চেনে, মাইডাস প্রথম ফাইন্যান্সিং করেছিলেন এক ভদ্র মহিলাকে, যিনি ওই যে আয়রন রটের জিনিস বানায়, আয়রন রড, ওটা বাংলাদেশে প্রথম, এরা কেউ বানাতো না। উনি কিন্তু ওই ফাইন্যান্সও দিতে পারেন না, ওটা মিজারেবলি ফেল। ওনার ওখানে যারা কর্মচারী ছিল এরকম এখন মনে হয় 400 না 500 দোকান হয়েছে পুরো বাংলাদেশ। তো এটা তো ওনার ভুলগুলো থেকে শিখছে। উনি যেভাবে ক্যাপিটাল বার্ন করছে এটা তারা করে নাই, তারা নিজেরাই কাজ করছে, নিজেরাই কর্মচারী, নিজেরাই মালিক করে তারা সাকসেসফুল একটা মডেল বের করেছে। তো এই জিনিসগুলোকে আসলে আমাদের আরেকটা জিনিস আমরা রিয়েলাইজ আমরা করছি অনেক আগ থেকে, সেটা হলো সব বিজনেসই নলেজ বেসড বিজনেস, তোমার নলেজটা থাকতে হবে। তো ওই যে দ্য নলেজ অফ বিজনেসটা আমি সবসময় অ্যাকোয়ার করার চেষ্টা করছি, যে বেস্ট প্র্যাকটিস করা। যখন দামি কোনো ম্যাগাজিন কিনতে পারতাম না, নীল খেতে যায় 3 সংখ্যা আগের ইকোনমিক্স নিয়ে আসতাম,
যে তখন দাম হয়ে যেত 10 টাকা। তখন কি অলরেডি আপনি এন্টারপ্রেনার হয়ে গেছেন নাকি? না না, এটা তখন এন্টারপ্রেনার হই নাই, ওই প্রস্তুতি নিচ্ছে আর কি। এর আপনারটা একটু পিকুলিয়ারি, কারণ মেজরিটির এই কেসটা কম পাওয়া যায় যে আগে থেকে এসে জানে, প্রিপারেশন নিচ্ছে। আমার সবকিছুর প্রিপারেশন অনেক আগের। আচ্ছা, যেমন তুমি যদি চিন্তা করো হেলথ অ্যান্ড ওয়েলবিং, তুমি যে ইফ ইউ গো ব্যাক ইটস অ্যাবাউট 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে কিন্তু সিস্টেমটা বুঝতেছি, প্লেয়ার্স কারা বুঝতেছি, এন্ট্রি ব্যারিয়ার্স কি সেটা বোঝার চেষ্টা করছি, নিশ কি হইতে পারে সেটা বোঝার চেষ্টা করছি। এখন আই এম রোলিং মাই কার্ডস আউট যাতে আমি এই বিজনেসটা করতে পারি। এবং আজ থেকে 5-7 বছর পরে, তার মানে কি আমার পুরো জার্নিটা কিন্তু 15 বছর লাগলো। আমি কোনো বিজনেসই ঢুকি না যেটা ওভারনাইট মানুষ টাকা বানাতে পারে। আমার সব বিজনেসই কাইন্ড অফ টাইমিং আছে এবং আমি সময় নিয়ে করার চেষ্টা করি। সো আমি তাহলে যদি এখান থেকে বুঝতে চাই যে আপনার ট্রুলি অ্যাবসলিউটলি এন্টারপ্রেনার হিসেবে যে পা ফেলাটা, সেটা তাহলে কত সালে, বা ওই আপনার ইন্ডিয়ার পড়ালেখার কত পরে? এটা প্রায় 10 বছর পরে, 2002-এ আমি 90-তে আসলাম, তারপরে দেশের গেছি, যে বাইরে আসছি, এটা অনেক জায়গায় গেছি। আমার ফ্যামিলি 2004-এ 5-এ অস্ট্রেলিয়া থেকে ফেরত আসছে, আমি 1 বছর আগে ফেরত আসছি। কিন্তু আমার এন্টারপ্রেনার জার্নি ইজ অলমোস্ট 28 বছর, 28 ইয়ার্স। ওকে, সো এই যে আপনার 28 বছরের জার্নি, এখন এটাকে আমরা মূলত ক্যাপচার করতে চাইবো ইনশাল্লাহ। নিশ্চয়ই। সো আপনার এই যে ডেটা সফট সম্পর্কে তো বাংলাদেশে অনেকেই জানে। সো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, মোস্ট কি দ্য মোস্ট, বিকজ প্রোডাক্টে আমি যতদূর জানি, যদি ভুল না হয়, 20টার মতো দেশে বোধহয় আপনাদের ক্লায়েন্ট। রেভিনিউ কত সেটা শুনলে হয়তো আমি ভয়ও পেয়ে যেতে পারি। সো ইটস এ রিয়েলি বিগ কোম্পানি। সেই সাথে এখন আপনারা আরো বেশ কিছু বড় বড় বিজনেসে ইনভেস্ট করেছেন। সো বনানীতে আপনারা বিশাল এক টাওয়ার কিনে ফেলছেন। সো দ্যাট রিয়েলি শোজ ইউর সাকসেস। তো এই যে জার্নিটা, এই জার্নির ভিতরে তো অ্যাকচুয়ালি যখন একটা মানুষ একটা নিশ চুজ করে, কাস্টমার সেগমেন্ট চুজ করে থেকে শুরু করে কীভাবে মার্কেটিং করবে, অনেকগুলো জায়গা। তো আমরা যদি প্রথমত এইটা পিক করি, যদি কিছুটা আপনি হিন্টস দিয়েছেন যে ওয়াই সফটওয়্যার বিজনেস, ঠিক ওই সময়ে দাঁড়িয়ে এইটাই কেন আপনার কাছে মনে হলো দিস ইজ দ্য বেস্ট এরিয়া? অ্যান্ড সফটওয়্যার ইন্ডাস্ট্রির ভিতরে তো আবার কিছু সার্ভিস আছে, প্রোডাক্ট আছে, লট অফ মুডস। এইখানের আপনার এই জিনিসটা কি, আপনি কিভাবে তখন জিনিসটাকে আর্টিকুলেট করছেন বা ফর্মুলেট করছেন? ভুল করতে করতে শিখছি। তবে মোটা দাগে কিছু জিনিস আমাদের সিদ্ধান্ত ঠিক ছিল। একটা হলো, আমরা যখন বিজনেস শুরু করেছি তখন কেউ শুধু সফটওয়্যার করতো না, সফটওয়্যারের সাথে একটা পিসি বিক্রি করতো, একটা সার্ভার বিক্রি করতো, নেটওয়ার্ক ইকুইপমেন্ট বিক্রি করতো, ট্রেনিং সেন্টার থাকতো তাদের সবারই একটা করে। হ্যাঁ, আমরা কিন্তু কেয়ারফুলি উই রিমেইন্ড এ পিওর প্লেয়ার, আমরা শুধু সফটওয়্যারই করব। তো দ্যাট ওয়াজ ভেরি রেভলিউশনারি। অনেকে চিন্তা করতো, আচ্ছা রুমটা তো পড়ে এসে বিকালবেলা ট্রেনিং করাবো, কিছু টাকা আসবে। কেন এটা চিন্তা করলেন? এটা চিন্তা করছি যে মানে মার্কেটে ইফ ইউ আর নট নোন ফর সামথিং, যে আমি এইটাও একটু করি ওইটাও একটু করি, এটা আমাদের কাছে রাইট মনে হয় না। মিষ্টির দোকানে যে খাবার বেচে, চকলেট বেচে, না না, আমরা ওই মুডে যাই নাই। আমরা পিওর মিষ্টির দোকান থাকতে চাইছি, যে আমি শুধু রসগোল্লাই বিক্রি করি, কিংবা ওই যে টাঙ্গাইলে আছে খোকা ঘোষের মিষ্টির দোকান, সে শুধু চমচম বিক্রি করে। তো আমরা উই ওয়ান্টেড টু বি দ্যাট, আমরা সফটওয়্যারই শুধু বিক্রি করবো, আমরা অন্য কোনো কিছুতে আমরা কখনো ইনভলভ হই নাই। নেটওয়ার্ক না, আইএসপি না, ট্রেনিং না। বাট তখন এটা মনে হয় না যে তাহলে শুধু একটা জিনিস বিক্রি করে আবার সাস্টেনেবল হবো কিনা? কারণ যারা অনেক কিছু করতেছিল, মেবি ওই ফিয়ার থেকে যে একটা দিয়ে যদি এনাফ রেভিনিউ আনতে না পারি, ওই কনফিডেন্সটা আমাদের ছিল যে আমরা প্রোডাক্ট করেই সার্ভিসেস করে, তখন প্রোডাক্ট সার্ভিসেস দুটাই করতাম, আমরা উই উইল রিচ সামওয়্যার। এবং ওই রোড ম্যাপটা আমাদের ছিল যে এটা। এবং এর মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়েছে, যে অনেক রকম প্রোডাক্ট করতে চাইছি, যা আসে প্রোডাক্ট সবই, যা আসে বিজনেস সবই আমরা পারি, ওটাও আমরা চেষ্টা করছি এক সময়। ওয়েবসাইট থেকে শুরু করে ক্লায়েন্ট সার্ভার টেকনোলজির যা আছে সবই আমরা পারি। এখন কোনো বিজনেসকে আমরা না বলতাম না, কিন্তু আস্তে আস্তে আমরা শিখেছি যে এবিলিটি টু সে নো, যেটা আমরা জানি না, বিনয়ের সাথে বলা, এটাও একটা স্ট্রেংথ একটা কোম্পানির জন্য, অনেক বড়। ওই স্ট্রেংথটাকে আমরা মানে 4-5 বছরের মধ্যে নিয়ে আসছি। আরেকটা লেসন আমি আমাদের, যেহেতু এটা এন্টারপ্রেনারদের জন্য শোটা, তাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে কোনো কেউ বিজনেসে নামলে দুইটা জিনিস ভাই শিওর করে নামবেন। সেটা হলো 4 বছর আপনার পরিবার এবং আপনার যারা পোষ্য আছে তাদেরকে আপনি যাতে সাপোর্ট করতে পারেন, সেই মতো করে নামবেন। ওই ব্লু প্রিন্টটা থাকতে হবে। ওয়াই 4 নট ওয়াই নট 5? আমাদের কাছে যে নাম্বার বলে, সেই নাম্বারটা হলো যে কোনো একটা ভেঞ্চারের দ্বারা হতে
4 বছর লাগে। ভালো, তাহলে যে ভার্সিটিতে শুরু করলে ফার্স্ট ইয়ারে শুরু করতে হবে, ফার্স্ট ইয়ারে শুরু এই জন্য ভার্সিটি 4 বছর। এক্স্যাক্টলি যে ওই 4 বছরের মধ্যে সব এক্সপেরিমেন্ট। হ্যাঁ, কিন্তু আমার মতে হলো যে বিজনেস করবেন সেটা রিয়েল লাইফে একটা এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে এন্টারপ্রেনার হওয়া বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। যে যেহেতু আমি একটা নেটওয়ার্ক সিকিউরিটি কোম্পানির প্রোডাক্ট বানাবো, তো ইটস বেটার দ্যাট আপনি যদি 1-2-3 বছর যদি এরকম একটা কোম্পানিতে কাজ করেন, এটার প্লেয়ার্সদেরকে বুঝেন, তারপরে যদি আপনি এন্টারপ্রেনারশিপে নামেন, আপনার সাকসেসের রেটটা অনেক হাই। তো আপনার তো, আপনি তো কিছুদিন জবে ছিলেন, সেই জবটাও কি সব টেকনোলজি রিলেটেড, বাট ওর কি একদম সফটওয়্যার কোম্পানি আমি অন্য কোনো কোম্পানিতে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যেখানে আপনি সফটওয়্যারটা আমি এটার ভ্যালু চেইনটা পুরো বুঝতাম। ওকে, আমি বিজনেসের কি বলে নিটিগ্রিটিটা বুঝতাম যে হাউ ইট ওয়ার্কস। বাট ডাটাসফট যখন মানে শুরু হলো, মাহবুব ভাই তো ছিলেন, আপনি কিভাবে এটার মধ্যে মানে তখনকার ইয়েটা কি ছিল? তখন আমি ডাটাসফট শুরু হওয়ার 4 বছরের মাথায় এসে আমি জয়েন করছি আর কি। আমারও একটা ছোট কোম্পানি ছিল ওটিএল, আমরা দুইটা কোম্পানিকে অ্যাকচুয়ালি মার্জার করেছি সেই আমলে। মার্জার করে আই বিকাম এ শেয়ার হোল্ডার এন্ড ডাইরেক্টর অফ ডাটাসফট। তো আর মাহবুব ভাই তো বিজনেসের মানুষ, ওনারও একজন টেকনোলজির মানুষ দরকার ছিল, তো উই কমপ্লিমেন্টেড ইচ আদার ভেরি ওয়েল। সো ওইটার থেকেই আপনি যখন ডাটাসফটে জয়েন করেন, আমি যদি ভুল না করি তখন বোধহয় টিম সাইজ ছিল 40-50 বা এরকম কিছু একটা। তো সেখান থেকে তো একটা অনেক বড় একটা জায়গায় এটা চলে আসছে। সো এখন আমরা যদি ওই এন্টারপ্রেনারশিপ জার্নির ওই জায়গাগুলোতে যাই, যে এন্টারপ্রেনারশিপের ভিতরে অলরেডি আমি যেরকম বললাম অনেকগুলো জায়গা আছে, তাই না? আইডিয়া, এক্সিকিউশন, লট অফ থিংস। সো আপনি সবসময়, আমরা যত ফলো করছি, আপনি এক্সিকিউশন প্রপারলি হওয়া, এটা আপনার বোধহয় কোর একটা। অ্যাবসলিউটলি। তো সেই জায়গা থেকে যদি একটু বলেন এই এন্টারপ্রেনারশিপ জার্নির এক্সিকিউশন। এন্টারপ্রেনারদের মধ্যে দুই টাইপের এন্টারপ্রেনার আছে। এক টাইপের হলো পলিটিক্যাল নেতাদের মতো, আমরা এইটা করব, ওইটা করব, এই মার্কেট দেখছি, ওটা দেখব, এটা এক টাইপের এন্টারপ্রেনার। আর এক টাইপের এন্টারপ্রেনার্স আছে যারা তাদের আইডিয়ার ঝুলিতে এত কিছু নেই, অল্প কিছু আছে, কিন্তু যেটা আছে সেটা তারা এক্সিকিউট করে, ফোকাস, এবং তারা ওইটা করার জন্য যে কর্মপদ্ধতি তৈরি করা দরকার, যে টাইপের মানুষ দরকার, যে টাইপের রিসোর্সেস দরকার, এগুলো তারা মোবিলাইজ করে জিনিসগুলোকে করে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, আমরা যদি 5টা কাজ হাতে নেই, 5টাই সাকসেসফুল হবে না, কিন্তু যেটা সাকসেসফুল হয় নাই সেটা থেকে অবশ্যই লেসন লার্ন করতে হবে যে এটা কেন হয় নাই, এবং এটার একটা অর্গানাইজেশনাল নলেজ বেজে ওটা থাকতে হবে, অর্গানাইজেশনের গ্রেটার মেমোরিতে এটা থাকতে হবে যে আমরা আইওটি করতে গেছিলাম কিন্তু আইওটি এই কারণে আমরা পারি নাই। অতএব নেক্সট টাইম যদি এই টাইপের ভেঞ্চার করি যেখানে হার্ডওয়্যারের একটা অংশ থাকবে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল দ্যাট এটা করতে হলে এই জায়গায় সতর্কতা থাকতে হবে। হ্যাঁ, এই জায়গাটা দিকে সবসময় নজর রাখা যে এক্সিকিউশনটা যাতে ঠিক মতো হয়। আর এক্সিকিউশনটা ঠিক মতো হওয়ার জন্য কিছু প্র্যাকটিসেস আছে যেগুলা আমি ব্যক্তিগতভাবে ফলো করি। একটা হলো যেটা আমি নিজে পারি 3 মিনিটে সেটা আমি নিজে করে ফেলি, আর যেটা না পারি এটা আমি ডেলিকেট করি। আর আমার কাজ হবে যাকে ডেলিকেট করলাম সেটাকে ফলো আপ করা। আমার টাস্ক লিস্টে ওটা থাকে যে পরের দিন কাকে কি করব। আজকে সকালবেলা সোহাগকে আমি রিমাইন্ডার পাঠাবো যে তার সাথে আমার একটা মিটিং আছে, এটা কিন্তু ইজ অটোমেটেড আমার জন্য। তো সোহাগ আজকে সকালে এরকম একটা মেসেজ যদি পায়, এটাতে অবাক হওয়ার কিছু নাই, দ্যাটস পার্ট অফ মাই ম্যানেজমেন্ট। তার যদি একটা কিছু থাকে না, মঞ্জুর ভাই আজকে সম্ভব না, আমরা এটা পরশু দিন করি, তাহলে আমি আরেকটা টাস্ককে ওই জায়গায় নিয়ে আসবো, ওই সময়টা যাতে মিস না হয়। তো আমি এটা করি, যেটা 3 মিনিটের বেশি লাগে সেটাকে আমি ডেলিকেট করি, ডেলিকেট করার পর ওইটাকে ফলো আপ করি, ফলো আপ করে ওইটা যাতে ঘরে আসে জিনিসটা, কাজটা হয়ে ওইটাকে, কিন্তু আলটিমেটলি ওই কাজটার ইন্টিগ্রেশনটা আবার আমি করি যে আচ্ছা আমার তো একটা ভিশন আছে, আচ্ছা এটা এইভাবে হবে, উনি একটা পিস করলো, আরেকজন আরেকটা পিস করলো, করে প্রপোজালটা ফাইনালি তৈরি হলো। তৈরি হওয়ার পরে ফাইনাল রিভিউটা কিন্তু অ্যাকচুয়ালি আমি করতে পছন্দ করি, কিন্তু ওইটা যদি বড় কিছু হয় ওইটা আমার ডেলিকেট করা আছে হয়তো আমার একজন সাথী যে আমার সাথে অনেক বছর কাজ করছে, যাকে আমি ট্রাস্ট করি, সো সে জিনিসগুলোকে সুন্দর করে করতে পারে। তা আপনি যা বললেন শুনে তো যে কেউ মনে করতে পারে ভাই আর এমন কি, ডেলিগেট করলাম, এই করলাম, জোড়া দিলাম, হয়ে গেল। বাট লট অফ কোম্পানিজ আর ফেইলিং বিকজ অফ পোর এক্সিকিউশন। সো অ্যাকচুয়ালি আসলে এখানে ফেইল আমরা করি কেন, মানে আসলে এক্সিকিউশন গিয়ে ঝামেলাটা কোথায় করি আমরা? দুইটা জায়গা এখানে, একটা হলো শেয়ার্ড ভিশন থাকে না, আমি যে স্বপ্ন দেখি ওই স্বপ্ন সে দেখেই না, আমি যেদিকে যাইতে চেষ্টা করছি ওই ব্যাপারে তার কোনো নাই, হি হ্যাজ গট নো কনসেনসাস। তো একটা টিমের প্রথম কাজ হলো শেয়ার্ড ভিশন তৈরি করা, ওকে, দ্যাট আমরা এক দিলে কাজ করব, আমরা একসাথে এটা করতে চাচ্ছি। এইটার জন্য আমাদের ডেটা সফটওয়্যার যেমন প্রচুর কথাবার্তা হয়, মিটিং হয়, বাইরে আমরা করি, প্রচুর আইডিয়া জেনারেশন হয়, এবং ওগুলাকে অনেক ঝগড়াঝাটি হয়, এটা করবো না ওটা করবো, আপনি কি বুঝেন, এই সেই হয়ে শেষ পর্যন্ত আমরা যেটা এগ্রি করি
আমরা কিন্তু ওটা এক্সিকিউট করি। ট্রুলি এগ্রি, মানে ট্রুলি এগ্রি, তখন এন্টায়ার টিম ইজ বিহাইন্ড ইট। ওদের আই ডোন্ট এগ্রি, বাট আই বিন আই এম কনভিন্সড দ্যাট এটা করলে আমাদের জন্য ভালো কিছু একটা আছে। সো অনেক ক্ষেত্রে মানুষের হয়তো কাজ করে এরকম যে দুই ভাই এত কথাবার্তা কি দরকার, কাজটা আমরা শুরু করে দিব, কাজ হয়ে যাবে, কারণ এগুলো তো মিটিং ফিটিং করে অনেকেই মনে করতে পারে যেটা সময় নষ্ট, তাই না? এটা মানে এটা কি আপনার ডে ওয়ান থেকে আপনার এরকমই স্টাইল ছিল নাকি আপনি না না, এটা ডে ওয়ান থেকে ছিল, কারণ আমি দ্বিতীয় মহাযুদ্ধে উইনস্টন চার্চিলের একটা স্টাইল, ম্যানেজমেন্ট স্টাইল আমাকে সবসময়ই করতো যে অ্যালাইড ফোর্স প্রচুর সময় তারা মিটিংয়ে ব্যস্ত থাকতো, তারা প্রচুর কথা বলতো তারা, আর যারা এক্সিস পাওয়ার ছিল তারা কিন্তু বোম মারায় ব্যস্ত ছিল। লন্ডন শহর বোমা মাইরা শেষ করে দিতেছে, কিন্তু সে কিন্তু মিটিংই করতেছে। মিটিংয়ে সে সারাদিনে একটা দুইটা আইডিয়া তাদের আসলো, ওই আইডিয়া তারা এক্সিকিউট করে আলটিমেটলি দ্য রেজাল্ট অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো ওইটা আমার মনে দীর্ঘদিন ধরে দাগ কাটছে যে আসলে মিটিংটা বেহুদা মনে হলেও মিটিংয়ের কিছু তরিকা আছে যেখান থেকে বেস্ট আউট অফ মিটিং বের করা যায়। এর মধ্যে সবচেয়ে বড় তরিকাটা হলো অর্গানাইজেশনে এই কালচারটা থাকতে হবে, যে মেম্বার আজকে জয়েন করেছে আজকে, সেও যদি একটা ব্রাইট আইডিয়া নিয়ে আসে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আর লিডার হিসাবে ইউ শুড বি দ্য ওয়ান হু ইজ টকিং দ্য লাস্ট। তো আমাদের কোনো মিটিংয়ে অন্য সবাই বলে, আমি লাস্টে হয়তো একটু ওদের কথাটাকে একটু জোড়া টোরা দিয়ে অ্যাজ ইফ দ্য আইডিয়া ইজ দেয়ার্স। ট্রাইবাল লিডারশিপ স্টাইল, হ্যাঁ স্টাইল এক্স্যাক্টলি, ওইটা আমার কাছে খুব পছন্দ। তো তাহলে হয় একটা শেয়ার্ড ভিশন তৈরি হয়। সো ওয়ান্স দেয়ার ইজ এ শেয়ার্ড ভিশন, তারপরে আমি যেটা করি ওয়ার্ক ব্রেকডাউন করি ক্লিয়ারলি। এটা কি আপনি করেন নাকি এটা? না, এটা সিস্টেমে আছে আমাদের। উই আর এ সিএমএম 5 প্রসেস কোম্পানি, আমাদের কোম্পানিটা প্রসেস। সো আমরা যেটা করি, যে কোনো একটা প্রজেক্ট পাওয়ার পর তখন ভাঙি প্রজেক্টটাকে। উদাহরণ দিই, এখান থেকে আমি ধানমন্ডি যাব, তো ধানমন্ডি আমি রিক্সায় গেলে একরকম ওয়ার্ক ফ্লো, নিজের গাড়িতে গেলে একরকম ওয়ার্ক ফ্লো, ওইগুলো তখন তৈরি করে দায়িত্ব পড়ে। আচ্ছা, সোফার অমুকে এটা করবে, গাড়ির গ্যাস নিতে হবে অমুকে নেওয়ার ব্যবস্থা করবে, ফাইন্যান্স থেকে টাকা দিবে ওরে 800 টাকা, এই যে জায়গাটা ওটা ব্রেক করে যার যে টাস্ক এটা তার টাস্ক লিস্টে চলে যায়। তো বিকালবেলা সকালবেলা সে সিস্টেম খুললেই দেখে যে তার টাস্ক কি, বিকালবেলা ওটার এগেনস্টে এফোর্ট দিয়ে সে চলে যেতে পারে যে আজকে কি হলো। সো ইউ অ্যাজ এ লিডার ইউ এক্স্যাক্টলি নো দ্যাট এর কত পার্সেন্ট হয়েছে, যেটা হয়নি তো পরের দিনে যাবে, কিন্তু পরের দিনের মিটিং থাকলে এটা সুইটেবল দিনে যাবে। সো দ্যার ইজ এ ইউ হ্যাভ এ ক্লিয়ার পিকচার আসলে হচ্ছে কি। তো শেয়ার্ড ভিশন, দেন এক্সিকিউশনের প্রসেস, দেন এবিলিটি টু মনিটর দ্য এক্সিকিউশন। সব এক্সিকিউশন হিকাপস আসবে, প্ল্যান বি থাকবে, রিপ্ল্যান করতে হবে। ওই রিপ্ল্যানগুলো এই সিস্টেমের মধ্যে দিয়ে হতে হবে, অ্যাব্রাপ্টলি না যে যাও করে ফেলাও, নো, ইট হ্যাজ টু বি অলসো ইন দ্য ম্যানেজমেন্ট সিস্টেম, যাতে বোঝা যায় যে এটা রিএস্টিমেশন হয়েছে। যাতে আমি অরিজিনালি ভাবছিলাম 6 দিনের কাজ, কিন্তু লেগে গেল 9 দিন, আমি যেটা ওটা দেখতে পারি যে হোয়াট ইজ দ্য কস্ট অফ ডুইং দিস। সো এই ক্ষেত্রে একটা জিনিস হয় না যে, যেমন ধরেন সব প্রত্যেকের তো একটা চ্যালেঞ্জ থাকে যে আমি যে ডেডলাইনটা বলছি সেই ডেডলাইনের মধ্যে যাতে করতে পারি, তাহলে তো এটা আমার জন্য ক্রেডিট। সো সেই জন্য তো সে চাইলেই যে কাজ সে সেফ থাকার জন্য একটু বেশি সময় নিল, যে ভাই দেখেন আমি ওরা আগে করছি। তো এইটা আপনারা তাহলে কিভাবে? আমাদের ওই সিস্টেমে আসলে ঐতিহাসিক এগুলো আছে, মানে শুরুর দিকে একটা ধরেন আর্লি স্টেজে এগুলো ছিল। আর্লি স্টেজে আরো একটা জিনিস বলি, সেটা হলো আমাদের ওইখানে সেলফ মার্কিং ছিল। তো আমরা বরাবরই দেখতাম যে নিজেকে নিজে 10-এ 10 দেয়, কিন্তু আবার অনেককে দেখতাম নিজেকে 6 দেয়, কিন্তু সে আসলে 10-এর মেটেরিয়াল। তো জিজ্ঞেস করতাম তুমি কেন 6 দেয়? স্যার আমি নিজেকে তাই মনে করি। তো তখন আমরা এই রেটিং সিস্টেমে বাদ দিলাম, সেলফ রেটিং বাদ দিলাম। একজন আরেকজনকে রেটিং করবে, তাহলে এটার প্রপার রিফ্লেকশনটা আসে আসলে। তো আসলে তো অর্গানাইজেশন সিন্ডিকেটেড হইতে পারে না, সিন্ডিকেশন যেটা, হ্যাঁ সিন্ডিকেশনও হইতে পারে, এরকম সিন্ডিকেশন হয় নাই সেরকম না। আমাদের টেস্ট কোয়ালিটি অ্যাসুরেন্স আর যারা সফটওয়্যার ডেভেলপ করে এদের মধ্যে একটাই ছিল যে একটা বাগ ধরে দিতে পারলে তুমি এত পাবা। শেষ পর্যন্ত দেখা গেল যে ডেভেলপাররা কম কোড করে ওরা নিজেরাই হয়েছে, তুই বেশি টাকা নিবি। তো ওগুলো আসলে সিস্টেমে ধরা যায় যে এটা আগের বার এটা হয়েছে এখন, ওইটা আসলে একটু অ্যানালিটিক্স চালালেই বোঝা যায়। এগুলা হয় না তা না, কিন্তু ওই যে এগেন কালচার অফ ট্রুথফুলনেস, কালচার অফ মেরিটোক্রেসি, এই জিনিসগুলো তো অর্গানাইজেশনে আনতে হবে। যখনই বুঝি বসের তেলায়া সে প্রমোশন পাইছে কিংবা বেতন বাড়ছে, সেই অর্গানাইজেশন এগুলো করা খুব ডিফিকাল্ট। কিন্তু যে অর্গানাইজেশন এগুলো কোয়ান্টিফাই যে এক্স্যাক্টলি তার কন্ট্রিবিউশন কি ইন দিস রেভিনিউ গ্রোথ, সেই অর্গানাইজেশন এগুলো হওয়াটা একটু মুশকিল। তাহলে আমি ধরেন 2-3টা পয়েন্ট পিক করলাম। নাম্বার 1 যেটা হচ্ছে শেয়ার্ড ভিশন, ওখানে যেমন অনেকে ফেল করে যে মনে করে এটা দরকার নাই, হয়ে যাবে এমনি। নাম্বার 2 যেটা বললেন ব্রেকডাউন,
এই জায়গাটাও কি ফেল করে কিনা লোকজন? হ্যাঁ করে, কারণ অনেক সময় ওই ওয়ার্ক ব্রেকডাউনটা কেমনে করতে হবে ওই নলেজটা থাকে না, ওই নলেজটা থাকে না, এটার কমপ্লেক্সিটিটা অনেক সময় বোঝে না। যে অর্গানিক্যালি এমনি এমনি আমাদের ডেটা সফটওয়্যার কোম্পানি, ওটা আমরা কখনোই চিন্তা করি না যে এমনি হবে, ওই কালচারটা ইজ অলরেডি দেয়ার ইন দ্য কোম্পানি। কিন্তু ইন জেনারেল আমি দেখেছি অনেকে ও হয়ে যাবে না, একটা কালচার আছে না, কোনো ব্যাপার না, ঝাঁপিয়ে পড়ো হয়ে যাবে না, এরকম একটা কালচার কিন্তু আছে আসলে। কিন্তু এইটার থেকে আসলে সিরিয়াস জিনিস কখনো আসে না। সিরিয়াস জিনিস নিডস এ সিরিয়াস মাইন্ডসেট, সিরিয়াস এক্সিকিউশন প্রপেন্সিটি এবং সিরিয়াস মনিটরিং থাকতে হবে। হ্যাঁ, ওই যে মনিটরিংটা আসতেছিলাম থার্ড পয়েন্ট হিসেবে। মনিটরিং এ ফেইলুরটা তো বোধহয় অনেক ফেইলুর হয় আমাদের। আমরা যে ছেড়ে দিছি তিনি সে করে আসবেই, হ্যাঁ করে আসবে, কিন্তু ওটা যখন সিস্টেমে থাকে, ওকে 6টা কাজ দিয়েছিলাম 3টা আসছে, ওইটার জন্য এন্টারপ্রেনারদের প্রথম কাজ হলো ব্যাক অফিসটাকে অ্যাকচুয়ালি ঠিক করা, যে আমার কেপিআই গুলো কি, আমি ওটা ধরবো কি নিয়ে, রেভিনিউ ধরবো নাকি সকাল 9টা আইলো কি আইলো না সেটা নিয়ে আমি ধরবো, এইটাই অনেকে বুঝতে পারে না। এই জন্য রং কেপিআই নিয়ে, তুমি 5 দিন তুমি লেটে আসছো, তোমার 1 দিনের বেতন কাটা যাবে। দিস আর বারবারিক ম্যান, দিস আর কি বলে এটা, মানে আর্কাইক প্র্যাকটিস, এগুলো আসলে প্রাগ ঐতিহাসিক প্র্যাকটিস বলতে পারো। এটা এখন আর কাটে না, এখন হিউম্যান সেন্ট্রিক সব কিছু, হিউম্যান সেন্ট্রিক কোনো কালচারে ইউ হ্যাভ টু ইনভলভ হিম, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। অ্যান্ড এম্পাওয়ার করতে হবে মানুষকে। একটা এম্পাওয়ার্ড মানুষ ইজ মোস্ট পাওয়ারফুল মানুষ। যে মানুষটা এম্পাওয়ার্ড না, সেই মানুষ কিন্তু সারাক্ষণই সে কোনো একটা হুকুম নিবে, স্যারের জন্য অপেক্ষা করে, স্যার কি বলে। এটার থেকে যে লোকটা নিজে সেলফ এক্সিকিউট করতে পারে, হি ইজ মাচ মোর পাওয়ারফুল, মাচ মোর রিসোর্সফুল। ওনারশিপটা চলে আসে। তো আর্লি স্টেজে ধরেন এই জিনিসগুলো যেভাবে করতেন, এখন নিশ্চয়ই মাছ ম্যাচিউর ওয়েতে করতেছেন, তাহলে আপনার আর্লি স্টেজে আসলে হার্ডল কি ছিল মনে করেন? তখন বিগেস্ট হার্ডল যদি বলেন তখন কি ছিল সেটা? আমি কয়েকটা হার্ডেলেরই করতে, একটা ক্যাশ ফ্লো, আচ্ছা, যে সময় মতো বেতন দেওয়া যাবে কিনা, ওইটাও কিন্তু আমরা সবাই মিলে ক্রিয়েটিভলি সলভ করছি, এটাতে আমি ফেরত আসবো। সেকেন্ড জিনিস যেটা ছিল সেটা হচ্ছে একটা আনফেয়ার কম্পিটিশনে পড়ে যাওয়া সব সময়। আমি হয়তো একটা জিনিসে কোট করেছি 1 কোটি টাকা, আমার কম্পিটিটর কোট করছে 60 লাখ টাকা, এটা ছিল সেকেন্ড জিনিস। থার্ড জিনিস যেটা আমরা সবসময় লক্ষ্য করতাম সেটা হচ্ছে রিটেইনিং দ্য টিম এবং টিমের নলেজ রিটেইন করা। এই 3টা চ্যালেঞ্জ আমাদেরকে সবসময় বাক করতো। হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারদের মতো মনে হয় সুইচিং এর টেন্ডেন্সি অনেক বেশি। সো এই 3টা জিনিস একটু আমি হাউ ডিড উই অ্যাড্রেস ইট, সেটা আমি একটু ফোকাস করতে চাই। ক্যাশ ফ্লো জিনিসটা তো ডিপা থেকে আসছে, আইদার তোমার পকেট থেকে আসতে হবে কিংবা তোমার কাস্টমারের কাছ থেকে আনতে হবে। আমরা যারা সফটওয়্যার বিজনেস করি আমরা জানি সফটওয়্যারে পেমেন্ট সাইকেল ইজ অলওয়েজ লাম্পি, যে তোমার তো প্রথম সপ্তাহে টাকা বেতন দিয়ে দিতে হবে, কিন্তু তোমার বিলটা আসতেছে হয়তো দ্বিতীয় সপ্তাহে, তোমার কলিগরা তো আর দ্বিতীয় সপ্তাহে অপেক্ষা করবে না। তো হাউ ডু ইউ অ্যাড্রেস দ্যাট? তো এটা আমরা নিজেরাই বসে অনেক মানে থট শাওয়ারিং করে বের করলাম যে আমরা সার্ভিসগুলোকে স্যাস কেন না করি, সফটওয়্যার এজ এ সার্ভিসেস, যে তুমি টাকা না দিলে তোমার ইউজার আইডি পাসওয়ার্ডই অ্যাক্সেস হবে না। দেন উই স্টার্টেড বিল্ডিং সলিউশন যেগুলো স্যাস মডেলে মানুষ লাইসেন্স নেবে আমার কাছ থেকে। সো দ্যাট হ্যাজ সলভড আওয়ার ক্যাশ ফ্লো প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে এই কম্পিটিশন, আনফেয়ার কম্পিটিশন। এটার জন্য অনেকদিন খাটাখাটনি করতে হয়েছে আসলে। খাটাখাটনি করে আমরা মার্কেটে উই হ্যাভ এমার্জড অ্যাজ এ ব্র্যান্ড লাইক অডি। তুমি কোনোদিন কারো অডি গাড়ি কিনতে দেখছো? হ্যাঁ, অডি গাড়ি যারা কিনতে যায় তারা ওইখানে সেলসম্যান কেন, যে ওখানের ওই সিকিউরিটি গার্ড আছে তারাও থ্যাংক ইউ দেয়, থ্যাংক ইউ আমার গাড়িটা পেয়েছেন, এত ওভারহ্যান্ড হয়ে যায় যে একটা গাড়ি সে কিনতে পারছে। তো আমরা ডেটা সফটওয়্যারের সার্ভিসটাকে ওই জায়গায় নিয়ে গেছি যাতে মানুষ থ্যাঙ্কফুল হয় যে আমি ওর বিজনেসটা নিয়েছি। ডেটা সফটওয়্যার কোনো সেলসের লোক নাই, জিরো। উই আর স্পেশাল, আমার সার্ভিস নিতে পারাও ইজ স্পেশাল। আমরা ওই জায়গায় ভ্যালু চেইনে আমরা সবসময় ওইখানে যাইতে চাইছি। মানে সেটা যেহেতু অনেকে যাইতে চাইবে, নিশ্চয়ই দ্যাট ইজ নট ইজি। ওইটার জন্য দেয়ার আর টেকনিক্স, দেয়ার আর প্র্যাকটিসেস। যেমন CMM5 কোম্পানি হওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক। বাট CM5 তো আপনি অনেক পরে হয়েছেন না? না, ওটা আর্লিতে, আমরা 12তে হয়েছে। ওটা তো আমাদের অনেক, সেটাও অনেক দিন আগে আমাদের জার্নির হতো। এখনকার চিন্তা করলে ওটা মিডেরও আগে। ওই সময় মানুষ চিন্তাও করতে পারে না যে এরকম এত টাকা ইনভেস্ট করে একটা। সো দ্যাট হ্যাজ পুট ইউ ইন এ ডিফারেন্ট লিগ। আরেকটা জিনিস যেটা আমরা করছি যেটা সেটা হলো ইন্ডাস্ট্রি একাডেমিয়া অনেক
কোলাবোরেশন আমরা করছি, অনেক R&D প্রজেক্টকে আমরা কমার্শিয়ালাইজ করছি। ওইটা আমাদেরকে খুব ইউনিক প্রোডাক্ট সার্ভিসেসে আমরা এগুলো ব্যবহার করি, মানে যেটা কম্পিটিশন একদমই নাই যেখানে। আর আমরা খুব নিশ ডোমেনে কাজ করছি, সবার মতো ওই যে ইন্টিগ্রেটেড ERP আমরা বানাইনি ভাই। আমরা এমন কিছু প্রোডাক্ট সার্ভিস করছি যেটা মার্কেটের অন্য আই হ্যাভ হার্ডলি হ্যাভ এনি কম্পিটিশন। মানে এইখানে তো অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জে তো সবাই পড়ে, সেটা সার্ভিস হোক আর প্রোডাক্ট হোক, যে ভাই আরেকজন আরো কম টাকায় বেচতেছে, সো তখন মোস্টলি কি করে যে ভাই আমি আরো কম টাকায় বিক্রি করব। এটা একটা লুজ গেম, সবাই মারা যাবে, সবাই মারা যাবে। ওইটাতে আমরা কখনো খেলি নাই। দরকারে বেচবো না, দরকারে পেটে পাথর দিয়ে থাকবো, তারপরেও উই স্ট্যান্ড বিকজ উই ওয়ান্ট টু বি ইউনিক। তাই এখানে কিন্তু আমি দেখলাম যেটা যে আপনি CMM লেভেল 5 বলতে বোঝাচ্ছেন যেটা যে আপনার প্রসেস ওয়াজ সো রোবাস্ট, যেটা আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট, এবং দেন হয়তো ডেডলাইন মিস হওয়ার চান্স খুবই কম, এন্ড দেন আপনি আবার নিশ খুঁজে বের করা যে ঠিক কোন মিস জায়গাটা। ডোমেন। এনিথিং এলস? আরেকটা জিনিস যেটা করেছি সেটা হলো মানুষ হায়ার করেছি ভালো। ওকে, আমরা সবসময় বিশ্বাস করি যে মানে ভালো মানুষের কোনো হয় না। ভালো বলতে কি ট্যালেন্টেড নাকি অ্যাটিটিউড? বোথ। আমাদের ডেটা সফটওয়্যার রিক্রুটমেন্ট দুইটাই তো একসাথে পাওয়া অনেক ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং, ও তখন তো মেন্টরিং করতে হয়। তখন কোনটাকে প্রায়োরিটি দিতে, মেরিট অর বিহেভিয়ার? না, আমরা অ্যাটিটিউডকে সবসময় প্রেফারেন্স দিয়েছি। ওকে, এবং এই অ্যাটিটিউডটা ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো ছেলে ওই লিগে পড়তে পারে, হয়তো বুয়েটের না, ঢাকা ইউনিভার্সিটির না, কিন্তু সবচেয়ে বড় এক্সাম্পল তো গ্রামীণ ফোনের সিইও আজম ভাই, সেই তো ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি। এক্স্যাক্টলি। সো ন্যাশনাল ইউনিভার্সিটিরও অনেক ছেলেপেলে আছে অ্যামেজিংলি ট্যালেন্টেড। আসলে আল্লাহ যখন ট্যালেন্ট বানাইছে, ইট ইজ লাইক এ মাস্টার্ড, উপর থেকে ছেড়ে দিছে ট্যালেন্ট, দেশের বিভিন্ন জায়গায় গেছে। একটা রাষ্ট্রের কাজে লোকের এক জায়গায় নিয়ে এসে প্ল্যাটফর্ম দেওয়া, আমরা মনে হয় ওই প্ল্যাটফর্মটা কিছুটা রিপ্রেজেন্ট করতে পেরেছি। আমরা প্রচুর ইউনিভার্সিটিগুলোতে যাই, আমরা প্রচুর ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে সমস্ত অপরচুনিটি থাকে এখানে আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। সো আমরা আর্লি বুঝতে পারি এই ছেলেটা কিংবা এই মেয়েটা ওর ভিতরে ওই সম্ভাবনা আছে, তো তখন অফার করি তুমি ডেটা সফটওয়্যার ইন্টার্নশিপ করবা, গ্ল্যাডলি রাজি হলে তখন ওইটা থেকে প্রসেস হয়। আমরা সাধারণত উপরের দিকে খুব কম মানুষ হায়ার করি, আছে না সিনিয়র, নো উই ডোন্ট। আমাদের অধিকাংশ মানুষ নিচ থেকে উপরে গেছে আর কি। এটা আমরা কালচারালি বিশ্বাস করি, অর্গানিক গ্রোথে বিশ্বাস করি। ওকে, আর তৃতীয় যে হার্ডলটা বলতেছিলেন? ও আচ্ছা, মেইনটেনিং ট্যালেন্ট, রিটেইনিং ট্যালেন্ট, মানে এটার সাথে কানেক্টেড আমরা কিন্তু ট্যালেন্ট রিটেইন করার কোনো চেষ্টা করি না। ওকে, কারণ যে বেটার অপরচুনিটি পাবে সে চলে যাবে, কিন্তু আমার এখানে এনাফ প্রসেস আছে যে সে কি করে গেল, তার কাজ কি, তার লেগেসি কি, এটা যাতে আরেকজন এসে ধরতে পারে, সেই জিনিসটা কিন্তু আমাদের সিস্টেমে নতুন একজন আসলে ওটা হ্যান্ড ওভার টেক ওভারটা ইজ ভেরি রোবাস্ট, এবং ওইটাতে আমাদের খুব বেশি অসুবিধা হয় না। বাট শুরুতে ওটা চ্যালেঞ্জ ছিল। শুরুতে চ্যালেঞ্জ ছিল দেখে আমরা ওই প্রসেসগুলো ডিফাইন করেছি, ডকুমেন্টেশন স্মার্টলি করেছি আমরা প্রপারলি, যাতে একটা মানুষের টাস্ক লিস্টে যা আছে সেটা আরেকজন এসে যাতে কম মেহনতে যাতে করতে পারে, সেটারও আমরা একটা প্রসেস ডিফাইন করেছি। খুব ভালো একটা পিকচার পেলাম ইনিশিয়াল হার্ডল, এবং আপনি যেভাবে এগুলোকে ট্রাবল শুট করছেন। আরেকটা জিনিস জানতে চাই যে শুরুতে তো বিজনেসে অনেক ক্ষেত্রে পিভট করতে হয়, যে একটা আইডিয়া নিয়ে নামতেছিলাম, তো আপনাদের ডেটা সফটওয়্যার এই হিস্ট্রিতে ওরকম খুব বিগ কোনো পিভট আছে কিনা? যে দুইটা তো আমি ডেফিনেটলি মনে করতে পারি। একটা হচ্ছে এক সময় আমরা সব কিছু করতে চাইতাম, সব টেকনোলজি যে কাজই আছে সবই করে, ওইটা তখন আমরা ট্রিম করে নিয়ে আসলাম। ট্রিম করে নিয়ে আসে বাট আপনার শুরু থেকে কি সার্ভিসও দিচ্ছিলেন, প্রোডাক্টও বানাচ্ছিলেন? ওই প্রোডাক্টগুলো তো ছিল না, স্ট্রং ছিল, প্রোডাক্ট ফোকাস ছিলাম না, আমরা সার্ভিসেস ফোকাস ছিলাম, সব রকম সার্ভিসেসই আমরা করতে চাইতাম। ওইটা তখন কমায়া করলাম, এটা গেল এক। আর দ্বিতীয় জিনিস হলো একটা পর্যায়ে আমরা ঠিক করলাম যে উইল বি এ প্রোডাক্ট কোম্পানি, সার্ভিসেসের দিকে আমরা মনোযোগ দিব না। তো তখন দ্যাট ওয়াজ অ্যানাদার বিগ ডিসিশন ফর আস, যে আমরা সার্ভিসেস যদি না, আমার প্রোডাক্টের অ্যারাউন্ডে যদি কোনো সার্ভিসেস থাকে ওইটা আমি করতে রাজি, কিন্তু নতুন করে এটা বানায় দাও ওইটা বানায় দাও, ওই জিনিসে আমরা কিন্তু খুব বেশি ইন্টারেস্টেড না। এখন তো মোস্টলি বোধহয় আপনারা সার্ভিস তো আপনাদের বোধহয় এখন নাই, কম ওই সার্ভিস ওই ডোমেনে থাকতে পারে। আমরা পোর্ট লজিস্টিক্সে কাজ করি, হয়তো দেখা গেল পোর্টের কোনো একটা কাজ করতে হচ্ছে, সেটা আমরা করে দিব। তারপরে মেট্রো রেলে কাজ করছি, মেট্রো রেলে একটা এক্সটেনশন দরকার, উই আর রেডি টু ডু দ্যাট, ওই জিনিসগুলো করি। কিন্তু আমরা আসে না যে একদিন এসে বললো ভাই অমুক গার্মেন্টসের এই জিনিসটা করে দিতে পারবেন কিনা, উই ডোন্ট ডু দ্যাট। ওকে, সো আমি একটু জানতে চাই, এখন আপনার তো অনেকগুলো প্রোডাক্ট গ্লোবালি চলতেছে, সো যদি আপনার টপ 3টা প্রোডাক্ট যেটার জন্য আপনি প্রাউড, সে যদি বলতে চাই, তাহলে আপনি কোনটাকে মেনশন করবেন? আমার পছন্দের প্রোডাক্ট হলো আমাদের অ্যান্টি মানি লন্ডারিং এর একটা সলিউশন আছে আমাদের, যেটা গ্লোবালি অনেকগুলো ব্যাংকে চলে, লোকালি উই আর এ ডমিনেন্ট প্লেয়ার, 20-22টা ব্যাংকে চলে এখানে, ওইটা আমার খুবই প্রিয় প্রোডাক্ট।
আর একটা আমার খুবই কাছের প্রোডাক্ট, সেটা মাইক্রো ক্রেডিটের একটা স্যাস বেস প্রোডাক্ট আছে আমাদের, সেটাও বিভিন্ন দেশে চলে, অনেক ক্লায়েন্ট সেটা। আর আমার তৃতীয় প্রোডাক্ট যেটা, সেটা হলো আমাদের অলমোস্ট লাইক এ কোর ব্যাংকিং সলিউশন, আমাদের একটা এজেন্ট ব্যাংক সলিউশন আছে। ওকে, সো এজেন্ট ব্যাংক সলিউশনটা ইজ ভেরি স্মার্ট। সে এমনই বলতে পারে যে যে এজেন্টটাকে দেওয়া হয়েছে সে এজেন্ট টাইমলি আসছে কি আসে নাই, ওই লেভেলের ইন্টেলিজেন্স এটা আছে। আর প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের এআই বিল্ট ইন, আমরা গত 3 বছরে ইন্টেলিজেন্ট বানিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টকে আমাদের। তাহলে তো আপনাদের মূলত তো ফিনটেকের মধ্যেই না, পোর্ট লজিস্টিক্স আছে আচ্ছা, আমাদের, পোর্ট লজিস্টিক্স ইজ এ বিগ বিজনেস আমাদের, চিটাং পোর্ট। ওখানে তো আপনাদের একসময় অনেক লোকজন লাগতো, আমি শুনতাম যে ওখানে লোকজন আছে আমাদের। পোর্ট অ্যান্ড লজিস্টিক ইজ অলসো ল্যান্ড পোর্ট, চিটাং পোর্ট, এরকম পোর্টে আমরা কাজ করি। এর আগে কাস্টমসে কাজ করতাম, তো ওই বিজনেসটা আমরা বুঝি, লজিস্টিক্স অ্যান্ড ট্রেড ফ্যাসিলিটেশন। সো এই ক্ষেত্রে ধরেন এই সফটওয়্যার বিজনেসে যারা আছে তাদের মধ্যে এই ডাইলেমাটা থাকে যে এই দুইটাই মিক্স করে করে। তো সেক্ষেত্রে যেমন ধরেন আপনারা সার্ভিসও দিতেন, আবার প্রোডাক্টের পরের দিকে প্রোডাক্টে শিফট করছেন। সো এখন কি আপনার মনে হয় যে শুরু থেকে সার্ভিস একেবারে না দিয়ে প্রোডাক্টেই শুরু থেকে ফোকাস হলে আরো ভালো হতো, নাকি বরং ওইটা আপনাকে একটা ইয়ে দিয়েছে ফাউন্ডেশন? ইভলভ করছে তো আসলে, এটা ন্যাচারাল ছিল, বলা মুশকিল। হ্যাঁ এটা বলা মুশকিল। ওকে ওকে। তো ভাইয়া এই যে আপনার পিভট করলেন, যা করলেন করলেন, তো এখন এই যে কোনো কোম্পানি চালানোর ক্ষেত্রে এই যে একটা বিগ পিকচার মাথায় রাখা, আবার ডে টু ডে যে এক্সিকিউশন, এইটার ভিতরে ব্যালেন্স করতে গিয়ে তো এন্টারপ্রেনারদের একটা বড় ধরনের পেরেশানির মধ্যে পড়তে হয়। এটা আপনি কিভাবে আসলে দেখেন? বিগ পিকচারটা তো থাকতেই হবে, ইটস লাইক এ রোড ম্যাপ, যে আলটিমেটলি আমি ওখানে যাইতে চাই। ওখানে যাওয়ার উদ্দেশ্যেই প্রতিদিন জার্নিটা আমি শুরু করি, এবং লক্ষ্য রাখতে হবে যে আমার বিগ পিকচারের সাথে আমার প্রতিদিনের যে টাস্ক লিস্ট, ওটার অ্যালাইনমেন্টটা ঠিকমতো হয় কিনা। ওই অ্যালাইনমেন্টটা যাদের না হয় না, তারাই কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্যে পৌঁছতে পারে না। তো এই কন্টিনিউয়াসলি অ্যালাইনমেন্টটা করা ইজ ইম্পর্টেন্ট। একটা উদাহরণ দিয়ে বলি, আজকের আমার টাস্ক লিস্টে 10টা টাস্ক ছিল, এটা করব, এটার ফলে ওইটা হবে, এটা করব, এটার ফলে ওইটা হবে। এর ভিতরে 3টা টাস্ক হইল না। একটা বললো সোমবারে আইসেন, তো সোমবারের টাস্ক লিস্টে আমার এটা গেল কিনা এটা ইনশিওর করা এক। সেকেন্ড জিনিস হলো আমার যেটা আজকে হইল সেটার তো একটা ফলো আপ থাকতে পারে, সেই ফলো আপটার একটা ডেট থাকতে পারে, টেন্টেটিভ ডেট থাকতে পারে, সেটাকে আবার করা, সেই স্পিনটাকে ঘোরানো। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে যেটা হবেই না, সেটারে কমপ্লিটলি টাস্ক লিস্ট থেকে মুছে দিতে হবে। অ্যান্ড দোটানায় থাকে লাভ নেই, এটা ক্রিকেটিং শটের মতো, যে শটটা জোরে মারবা 6 হবে, তা নাহলে লাইনে ক্যাচ উঠবে। তো এই এক্সিকিউশনে এই বিগ পিকচার অবশ্যই থাকতে হবে, এবং বিগ পিকচারের সাপেক্ষে ডেইলি টাস্ক লিস্ট যেটা, সেই হুইলটা যাতে ঘুরে, সেটা একটা এন্টারপ্রেনারের প্রতিদিনের একটা কাজ। তো ধরেন এই যে এন্টারপ্রেনারের এটা প্রতিদিনের কাজ, যেটা একইভাবে তো আরও লেয়ারে লেয়ারেও প্রত্যেকেরই হয়তো আপনার সমান বিগ পিকচার না হোক, তার রেসপেক্ট একটা বিগ পিকচার আছে, তার রেসপেক্ট একটা ডিটেল পিকচার আছে। তো প্রচুর লোক তো আছে যে খুব বিগ পিকচার টাইপের, খালি বিগ পিকচারই ঘুরে, ডিটেইলে গিয়া খবর নাই। আবার কেউ এত বেশি ডিটেল যে বিগ পিকচার হারাই যাচ্ছে, এটা তো আছেই। তাহলে এই যে কালচারটা, মেবি আপনার কথা যেটা বুঝলাম, আপনার কোম্পানিতে মেবি এই কালচারটা আছে যে এই দুইটাকে কীভাবে একসাথে নেভিগেট করবে। অ্যান্ড এটার বাইরেও, এর বাইরেও আপনি এক্সিকিউশনের যে এক্সিলেন্সের কালচারটার কথা বলতেছিলেন, অথবা এই যে ওনারশিপের কালচারটা, যে সবাই যাতে এটা ওন করে, কালচার শব্দটা অলরেডি অনেকবার আসছে। সো আই এম ইন্টারেস্টেড যে এই কালচার জিনিসটা আসলে কেমনে এস্টাবলিশ করে, বা আপনি কিভাবে এটাকে? এটা শুরু হয় সব এন্টারপ্রেনার নিজেকে দিয়ে। ইট অল বিগিনস উইথ ইউ। ওকে, তুমি তোমার কোম্পানিতে ঝামেলা মানে সবার আগে বুঝতে হবে ঝামেলা আমার। তো এইটার এই যে কোনো এন্টারপ্রেনার আছে, সে সবসময় সালাম আশা করে, আমি ঢোকার সাথে সবাই সালাম দিবে। কিন্তু যে এন্টারপ্রেনার নিজে ঢুকে রিসেপশনকে সালাম দিচ্ছে এবং যেতে যেতে সবাইকে জিজ্ঞেস করছে কী অবস্থা, কেমন আছো, ইট সেটস দ্য টিউন। এখন এই টিউন সেটের 80% আমি বলবো যে যারা ম্যানেজমেন্টে আছে তাদের উপর নির্ভর করে হাউ ইউ ড্রাইভ ইউর কালচার। যেমন ধরেন কালচারের ক্ষেত্রে তো হলো যে আমি বুঝি যে এটা একটা ভালো কালচার, বাট আমি এই টাইপের না, তাহলে কি এরকম করব, বরং আমি যে টাইপের সেই স্টাইলটাকে কালচার বানায় ফেলবো, নাকি রেদার আমি নিজেকে অ্যাকচুয়ালি এনাফ এফোর্ট দিব নিজের উপর টিউন করে রাইট একটা বিহেভিয়ারে যাওয়া? ইফ ইউ আর অ্যান এন্টারপ্রেনার, অনেকে আছে না যে আমি খুবই ইন্ট্রোভার্ট, কথা বলতে পছন্দ করি না, ইন্টারঅ্যাক্ট করতে পছন্দ করি, নিজে নিজে কাজ করি, এরকম এন্টারপ্রেনার্স প্রচুর আছে। তাহলে তার অবশ্যই একজনকে খুঁজে বের করতে হবে যে তার এই শর্টকামিংসটা ওভারকাম করে যাতে সে কমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু ওই ভালো কালচার তৈরি করার জন্য
গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস আছে, প্রচুর কেস স্টাডিজ আছে, সেগুলোকে ফলো করে অ্যাকচুয়ালি। যেমন ধরেন আমি যদি আর একটু ইজি এক্সাম্পলে যাই বা ক্লিয়ার করি, যেমন ধরেন এমন এন্টারপ্রেনার আছে যারা খুব সফিস্টিকেটেড কালচার মেনটেন করে, সবার সাথে খুব ভালো ব্যবহার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার যখন আপনি স্টিভ জবস টাইপের পাবেন যে খুবই রাফ অ্যান্ড টাফ, বা এলন মাস্ক অনেকটা কাইন্ড অফ এরকম। সো দুইটা খুব ভিন্ন স্টাইল, একটা আর্মি স্টাইল আর একটা ধরেন খুব মানে টাচি ফিলি। দুইভাবেই হয়তো সাকসেসফুল হওয়ার আপনার ইয়ে আছে, এভিডেন্স আছে, মানে তলোয়ার দিয়েও আমি জিততে পারি, তীর ধনুক দিয়েও আমি জিততে পারি। সো এখন আমি যদি হই কথার কথা এরকম যে আমি খুব রাফ অ্যান্ড টাফ, অত ভালো ব্যবহার আমি বুঝি না, পারি না, তাহলে কি আমি বরং আমার নিজেকে চেঞ্জ করে কম টাচি ফিলি হওয়ার চেষ্টা করবো, নাকি রাফ অ্যান্ড টাফ আমি যেরকম আছি ভাই এই কালচারটা এস্টাবলিশ করে এটার মধ্যে দিয়ে সাকসেস? এটা আসলে ডোমেনটা কি, ডোমেন অনেক ডোমেন আছে, হিউম্যান সেন্ট্রিক না। আমি ট্রাকের ব্যবসা করি, আমার 20টা ট্রাক আছে। বাট যেমন ধরেন আপনি যদি বলেন স্টিভ জবসের কথা, সে তো একদম খুব সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রিতেই ছিল, লাইক সফটওয়্যার থেকে শুরু করে ডিজাইন, বাট তার অনেকগুলো লেয়ার ছিল আসলে, তার সাথে ইন্টারেক্ট করতে খুব কম মানুষ। সে এমন পজিশনে ছিল, তার পুরো অর্গানাইজেশনের খুব অল্প কয়টা মানুষের সাথে তার ইন্টারফেস ছিল, এবং তার সাথে অনেক বছর কাজ করেছে, তো তার এইগুলো তারা জানতো। কিন্তু নিচের দিকে ইফ ইউ লুক অ্যাট হাউ অ্যাপল ম্যানেজ দেমসেলভ, ইট ইজ এ ভেরি হিউম্যান অর্গানাইজেশন। কারণ আমি ওই কোপারটিনোতে ওই অ্যাপেলের হেড অফিস, অ্যাপেল যখন ডুবে যাচ্ছে সেই টাইমটাতে আমি ওই সময়টায় আমি ছিলাম। তো আমি দেখছি অ্যাকচুয়ালি যে ওদের কালচার, দে আর সো সিম্প্যাথেটিক টু ইচ আদার। কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষজন কোপারটিনোতে বাড়ি ঘর বিক্রি করে অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু ওদের যে ইন্টারনাল যে ওয়ার্কিং ওয়াজ ভেরি ইজ সো হিউম্যান। তো ওইটা তো তার ব্যক্তিগতভাবে সে একরকম, কিন্তু সে অর্গানাইজেশনটাকে কিন্তু হি বিল্ড এ ভেরি ইউনিক হিউম্যান অর্গানাইজেশন। সো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে কালচারটা প্রয়োজন সেটা আসলে বিল্ড করতেই হবে, ইভেন যদি অ্যাট দ্য এক্সপেন্স অফ মাই কমফোর্ট। অ্যাবসলিউটলি। ওকে, সো আমি এর সাথে একটু কানেক্ট করতে চাই, যেহেতু আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে কিছুটা জানি, আপনি 80+ কান্ট্রিতে অলরেডি ভিজিট করছেন, আমি যদি ভুল না করে থাকি, তাই না? কত এখন সংখ্যা কত এটা? না, এখন আর বাড়ে নাই, কারণ আমি এখন বাইরে যাওয়াটা অনেক বন্ধ করে দিয়েছি। বাট মানে 80+ কান্ট্রি ইজ ইনসেইন। তো এতগুলো কান্ট্রি, কত রকমের কালচার, কত রকমের জিনিস আপনি দেখছেন, আলাদা একটা এপিসোডই এটার উপর হইতে পারে বা হওয়া উচিত। বাট আমি এন্টারপ্রেনারশিপকে যদি কানেক্ট করতে চাই, যে এই এক্সপেরিয়েন্স আপনার এন্টারপ্রেনারশিপ জার্নি অ্যান্ড বিশেষ করে আপনার কালচার সেটিংয়ে কিভাবে ভূমিকা রাখছে? আমার মানে দুনিয়াটাকে বুঝতে অনেক সুবিধা হয়েছে প্রচুর দেশে যাওয়ার কারণে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ট্যুরিস্ট হিসাবে যাইনি, অধিকাংশ দেশে গেছি আমি কাজে। তো আমার সাথে লোকজনের ইন্টারফেস হয়েছে, লোকজনের কথাবার্তা হয়েছে, তাদেরকে অনেক কাছ থেকে আমি দেখেছি। তো কতগুলো জায়গা থেকে আমি অনেকগুলো টেক অ্যাওয়ে করছি, কতগুলো কালচার থেকে। যেমন আমি এই শ্রীলঙ্কানদের কাছ থেকে শিখেছি যে আমার ব্যবসা করার আগে প্রথম ব্যাক অফিসটা ঠিক করতে হবে, আমার অ্যাকাউন্টস ঠিক করতে হবে, ফাইন্যান্স ঠিক করতে হবে, এগুলো আগে করতে হবে, তারপরে আমার উই শুড গো টু মার্কেট। এটা আমি তাদের কাছ থেকে শিখেছি, এবং এটা একটা বেনিফিটও আমি দেখেছি যে আসলে এটার একটা, যেটা বাংলাদেশের লোকেরা উল্টা করে, আগে জিনিস বেচি পরে অঙ্ক করার চেষ্টা করি কয়টা বেচলাম। সিমিলারলি আমি অনেক ওভার হাইপ কান্ট্রি দেখেছি, যেমন কেউ কিছু হলেই সিঙ্গাপুরের উদাহরণ দেয়, সিঙ্গাপুর ওইটা আমি দেখেছি ইট ইজ ওভার হাইপ। এটা হলো দে সোল্ড দেমসেলভ ভেরি ওয়েল। হ্যাঁ, যেমন বলেন এটা সবচেয়ে ক্লিন সিটি, ইট ইজ নট ক্লিন, ইট ইজ সো ক্লিনড সিটি। বেশিরভাগ পরিষ্কার করা হয়, মানে আমরা যেমন একবারই পরিষ্কার করি, তারা 4বার পরিষ্কার করে ফর এক্সাম্পল। তো একটা দেশও কি করে তার ইমেজ এবং তার ন্যারেটিভ ম্যানেজ করে সেগুলো আমি দেখেছি। অনেক দেশ আছে খুব ভদ্র হিসেবে পরিচিত, যে অনেক ভদ্র, তারা অনেক বিনয়ী, এটা সেটা বিরাট কালচার, কিন্তু ভিতরে তারা when you do a business deal with them you see how cruel they are. তাদের সমস্ত চেঞ্জ রিকোয়েস্ট আসে লাস্ট মোমেন্টে। তো এই জিনিসগুলো হলো তুমি মিডিয়াতে যা দেখো, পপুলার পারসেপশন যেটা, এটার থেকে ওই দেশ এবং দেশের মানুষ অনেক ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার এই বিভিন্ন দেশে যাওয়ার ফলে, বিভিন্ন কালচারের সাথে ইন্টারাক্ট হওয়ার ফলে এই জিনিসটা আমি শিখেছি। মানে এখানে আমি দুইটা জিনিস জানতে চাই, একটা হলো যে এই যে ভিন্ন ভিন্ন কালচার জানার যে প্রয়োজন, সেটা তো সেলস করার ক্ষেত্রে অবশ্যই মেবি প্রয়োজন, বিকজ যার কাছে আমি সেলস করব তার কালচার, তার মাইন্ডসেট বোঝাটা মেবি ইম্পর্টেন্ট। আবার কোম্পানির ইন্টারনাল কালচার আমাদের যেটা, সেটা তো আবার যখন আমি এতগুলো দেশের এত ভিন্ন ভিন্ন কালচার দেখবো, সো কোনটা আসলে আমি নিব না, আবার ভালো ভালো কয়েকটা জোড়া দিয়ে আবার এটা জগা খিচুড়ি হয়ে গেল কিনা, তো সেই জায়গাটায় আপনি আসলে কিভাবে পিক করেন বা কিভাবে? আসলে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস কিছু, ফর এক্সাম্পল আমি কারোর সাথে যখন একটা পার্টনারশিপে যাই, এটার আমাদের এখানে রেগুলার টেমপ্লেটস, আমরা জানি আফ্রিকান কান্ট্রিতে কি করে অপারেট করতে হয়। কোনো দেশে আমরা ফুল 100% অ্যাডভান্স ছাড়া কাজই করি না। আচ্ছা, কোনো দেশে এরকম আছে
দ্যাট হয়তো দেখা গেল ঈদের সময় আমার ক্যাশ ফ্লো বেশি দরকার, টাকা বেশি দরকার, ফোন করে বলছি ভাই তুমি $1,00,000 পাঠাও, সে ঠিকই $1,00,000 জিজ্ঞেসও করে নেই কেন। সে আমাকে হয়তো বলছে আর তুমি 10 জন রিসোর্স লাগাও, আমার এই প্রজেক্টটা কিন্তু তাড়াতাড়ি, কোনো ওয়ার্ক অর্ডার পাই নাই কিন্তু আমি ঠিকই ডেলিভারি। আবার কোনো কোনো দেশ আছে সে ওয়ার্ক অর্ডারকে মারা গেলেও সে আমাকে আগে টাকা না পাঠালে আমি তার কাজই শুরু করলাম না। তো এই যে জায়গাগুলো, এগুলো তো আসলে ওই কালচার দেখে আমরা শিখেছি, তাদের কমিটমেন্ট দেখে শিখেছি। আবার অনেক সময় ব্যক্তি হিসাবেও চেঞ্জ হয়। বিশেষ এলাকা, ওই দেশেরই বিশেষ এলাকার লোকরা ডিফারেন্ট, তারা মানুষকে ডিফারেন্টে ডিল করে, তাদের ভ্যালু ফর ওয়ার্ডস আর ডিফারেন্ট। তো এগুলো আসলে মানুষের সাথে মিশতে মিশতে এগুলো শেখা যায়। এবং এটা তো খুব ইম্পর্টেন্ট স্কিল, বিকজ যেমন ধরুন দোকানদার কাউকে বাকি দেয়, কাউকে দেয় না, যে কাকে বাকি দিব আর কাকে দিব না, রাইট। মেবি এইটা ঠিক মতো ডিটারমাইন করতে না পারলে ওর ব্যবসায়ী হয়তো শেষ। সেম থিং, যেমন আপনি ওয়ার্ক অর্ডার ছাড়াই কার কাজ শুরু করে দিবেন ভার্সেস দিবেন না, রাইট, সেটা তো খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট। সো Absolutely. এইটা লার্ন করার ক্ষেত্রে কি জাস্ট অবজারভার, ভালো অবজারভার হতে হয় নাকি? আমি সবসময় একটু পিপল পার্সন। আমি যে দেশে গেছি আমি চেষ্টা করি মানুষজনের সাথে মেশার, মানুষজনের সাথে কথা বলার। আমি প্রায় 16-17টা ভাষা বুঝি এবং ইন্টারাক্ট করতে পারি। ফুললি বলতে পারি তা না, কিন্তু আমি ইন্টারাক্ট করতে পারি। ওয়ার্ল্ডের মোটামুটি মেজর অনেক ভাষাই আমি বুঝি এবং ইন্টারাক্ট করতে পারি ফেয়ারলি। তো এটা আমার একটা যে দেশে যাই সেই দেশের ভাষাটা বলার চেষ্টা করি। ওরা লোকালরা যেখানে বাজার টাজার করে, কাঁচা বাজার করে, ওই সমস্ত জায়গায় যাই, ওখান থেকে সাপ্লাই কেনার চেষ্টা করি, ওগুলো দিয়ে রান্না, ওদের মতো রান্না করার চেষ্টা করি। আই মেক গুড ফ্রেন্ডস। আমি তো যেহেতু আমি যোগব্যায়াম করি, খেলাধুলা করি, আমি দেখা গেলো জগিং করতে করতে রাস্তায় 4টা বন্ধু বানাই ফেলছি লোকাল। তো তখন তাদের সাথে বিকালবেলা আড্ডা দিলাম, চা খাইলাম, গিটার বাজানো শিখলাম, এই করলাম সেই করলাম। তো আই এম এ পিপল পার্সন। আমি মানুষকে খুব পছন্দ করি এবং মানুষের সাথে ইন্টারাক্ট করতে অনেক পছন্দ করি। এই জন্য আমার দুনিয়া জোড়া বন্ধু বান্ধব আছে এবং অনেকে রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রপতি ছিল, এরকমও আমার বন্ধু বান্ধব আছে, একদম ঘনিষ্ঠ বন্ধু। কেন আপনার সাথে চলাফেরা করছে, লিফটে উঠছে, এর মধ্যে দেখা যায় লিফটে উঠতে উঠতে আপনি খাতির পাতায় ফেলেন। হ্যাঁ, ওইটা আমি পারি আর কি। বিকজ একটা ডিসকাশনের যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, যে মানে হিউম্যান টু হিউম্যান কানেকশনের কতগুলা টাচ পয়েন্ট থাকে। বলেন না, এটা একটু আমরা শিখি। এই টাচ পয়েন্টের একটা অন্যতম জিনিস হলো গ্রিটিংস। আমি কাউকে গ্রিট করতে কখনো পিছপা হই না। আই অলওয়েজ গ্রিট আ ম্যান অর এ উইমেন, আই গ্রিট। এক। আর যদি সে গ্রিটের পরের লেভেলে যায়, আমি নিজের একটা ছোট ইন্ট্রোডাকশন, যে আমি মঞ্জুর, আমি বাংলাদেশ, ইউ হ্যাভ এ লাভলি কান্ট্রি। সো এই আইস ব্রেকিংটা যখন হয়, আর টেকনোলজির লোকরা একজন একজনের সাথে মিশতে পারে খুব ভালো। ও আচ্ছা তুমি জাভাতে কাজ করো, আমি তো 17 বছর জাভায় কাজ করছি, আমি সান মাইক্রো সিস্টেমে ছিলাম। ও আচ্ছা আমি ওরাকেলে কাজ করেছি, আমিও ওয়েস্ট কোস্টে ছিলাম। বাস এই যে ইট কানেক্টস। তো এই কানেকশন পয়েন্ট আমাদের টেকনোলজিতে এটা খুবই সোজা। হ্যাঁ, যার জন্য টেকনোলজির বাইরের লোক তখন কানেক্ট করেন কি দিয়ে? ওর বন্ধুর বন্ধু, সে হয়তো একজন মিউজিশিয়ান, তার সাথে কথা হলো, বন্ধু পরিচয় দিয়ে মঞ্জুর ঢাকার থেকে আসছে, তো দেন উই বিকাম ফ্রেন্ডস। একজন আর্টিস্টের সাথে দেখা, একজন অ্যাকাউন্টেন্টের সাথে দেখা, এগুলা মানে আই এনজয় দ্যাট। তো দেখা গেল বিকালে কোনো একটা গ্যাদারিং এ গেলাম, মানে কমন পয়েন্টসটা কমন পয়েন্টস গুলা বের হয়ে যায়। খেলাধুলা, যেমন আমি চেলসির সাপোর্টার, আরেকজন হয়তো বার্সেলোনার সাপোর্টার, ও চেলসির সাথে বার্সেলোনার ম্যাচে 4বার হয়েছে, তোমরা তো 4বারই হারছো। তো এই যে জায়গাটা ইট অটোমেটিক্যালি, প্লাস আমি লং ডিস্টেন্স দৌড়াই, ম্যারাথন দৌড়াই, তো দৌড় নিয়ে কোনো কথা হলো, আচ্ছা আমি কেনিয়ান অমুক দৌড়বিদকে আমি খুব পছন্দ করি, ও বলছে আচ্ছা তাই নাকি, আমি তুমি জানো ওর আগে ওই জেনারেশনের অমুক মানুষ ছিল, ও তো এর থেকেও ভালো ছিল। তো এই যে মানে কিপচোগে হোক আর কিপচোগের আগের জেনারেশন হোক, ইট রিয়েলি মেল্টস, ইট রিয়েলি let you discuss your good, bad or ugly feeling about that place. তার মানে কিন্তু কানেকশনের ক্ষেত্রে মানুষের নলেজ, ডাইভার্সিফাইড নলেজ কিন্তু অ্যাকচুয়ালি অনেক হেল্প করে, অনেক হেল্প করে। সো আর ওই যে আরেকটা পার্ট যেটা ছিল এই কালচারগুলো থেকে আমাদের কোম্পানির ইন্টারনাল কালচার সেটআপে, সো একটা বলছেন শ্রীলঙ্কানদের থেকে ব্যাক অফিস সেট করা, আর কি কি আপনি অ্যাডাপ্ট করছেন অন্যান্য বিভিন্ন কালচার থেকে? যেমন ডাচদের কাছ থেকে অনেক কিছু শিখছি। ডাচরা নেগোসিয়েশনে খুবই কড়া, কিন্তু ওয়ান্স দে নেগোশিয়েট they stick to that। এই যে কথা রাখার যে কালচার, রাখবে দেখি তো আগে থেকে আসলে ভালো মতো সেট করে। হ্যাঁ, কিন্তু ওইটা তখন খুব আগলি লাগে, এটা দিব না, ওটা কি ছোট ছোট জিনিস নিয়ে এরকম করতেছে, একটা দাড়ি কমানি এত কিছু করে, ওর সাথে কাজই করবো না। কিন্তু উই নো হি ইজ ডুইং ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য প্রজেক্ট। সো এই ডাচদের কাছ থেকে আমি এই জিনিসটা আমি শিখেছি। ইংলিশদের কাছ থেকে একটা শিখেছি যে কাজ করব কিন্তু আসলে করবো না, এটা লাস্ট মোমেন্ট পর্যন্ত বুঝতে না দেওয়া। মানে ওদের ইউ আর গোয়িং অ্যাজ এ পার্টনার, you keep on doing your maths, লাস্ট মোমেন্ট পর্যন্ত তাকে বুঝতে দিও না যে তুমি আসলে কি করবা, কারণ ইউ হ্যাভেন্ট সাইনড। যতক্ষণ না তুমি সাইন করতেছো তোর সাথে তোমার কোনো, বাট এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হলো, সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ টু কম্পিটিশন, ওই কম্পিটিটরকে বেতে রাখা,
যে অ্যাজ ইফ আমি তোমার সাথেই আসতেছে। তো শেষ পর্যন্ত আমার না পোষাইলে আমি যে এক্সিট হইতেছি তখন হয়তো তার উপায়ই থাকে না আমার সাথে সাইন করার এই পর্যন্ত। অনেকের কাছে এটা ডিসিসিভ মনে হতে পারে, কিন্তু দিস ইজ বিজনেস, আই হ্যাভ টু অ্যাপ্লাই অল মাই টেকনিক্স, দিস আর টেকনিক্স বলে আমরা বিশ্বাস করেন, দিস ইজ ফেয়ার, আই হ্যাভেন সাইন্ড, সাইনের আগ পর্যন্ত তো আই ক্যান অলওয়েজ চেঞ্জ মাই মাইন্ড। এটা আমি ইংলিশদের কাছ থেকে শিখছি, আমেরিকানদের কাছ থেকে শিখছি, যে ওরা অনেক ডিটেল ওরিয়েন্টেড, ওরা যে কোনো একটা প্রজেক্ট দিলে সেটার ওদের যে স্পেক আসে, রাইট আপস আছে, এবং এক্সট্রিমলি অ্যাকোমোডেটিভ, তারা গুড টু ওয়ার্ক উইথ দ্যাম, এবং তারা ইজ নট অ্যাজ টাফ এ নেগোসিয়েটার লাইক ডাচ, কিন্তু ওদের নেগোসিয়েশন টেকনিক আলটিমেটলি আমেরিকানরা জিতে, কিন্তু আমি বোঝার আগে সে জিতে গেছে। এটা দিস ইজ, দে আর ভেরি স্মার্ট। সিমিলারলি আমাদের ইস্টার্নে জাপানে ওদের সাথে কাজ করা খুব মুশকিল। ওদের কখনোই খুব বড় কোম্পানি না হলে, মিড সাইজ কোম্পানির কখনোই টাকা থাকে না, টাকার ব্যাপারে ওরা খুবই সতর্ক সবসময়। ওদের লোকাল লোকদের রেট আমার থেকে অনেক কম থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ দেম। আর ওদের সবসময় চেঞ্জ রিকোয়েস্ট আসে লাস্টে, সো ওদের সাথে প্রজেক্ট করতে হলে ইউ অলওয়েজ নিড টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, যাতে ইউ ডিপ্লয় অল ইউর রিসোর্স ইন দ্য লাস্ট কোয়ার্টার, ওই জিনিসগুলো করতে হয়। আপনি যেটা বলতেছিলেন একটু আগে, অনেক জাতি খুব ভদ্র, আমি তখন ক্যালকুলেট করতেছিলাম জাপানিজদের কথা বলতেছেন, ওরা ডিফারেন্ট। হ্যাঁ, তারপরে চাইনিজদের সাথে কাজ করে খুব একটা ভাষাও বোঝা যায় না, কিন্তু ইটস ফান টু ওয়ার্ক উইথ দ্যাম, এক্সট্রিমলি প্রফেশনাল, ভেরি গুড হ্যান্ড হোল্ডিং করে তারা, এবং একটা জাতির খুব কম সময়ে এত আগানোর পিছনে যে কারণ আছে, ইটস ওয়ান অফ দেম, আই বিলিভ দেয়ার এথিক্যাল স্ট্যান্ডার্ড তাদের প্রিটি হাই, আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর দেম। ওকে, না গ্রেট, অনেক কিছু শিখলাম। কোন কান্ট্রি কি ইম্পর্টেন্ট কান্ট্রি বাদ গেল কিনা? হ্যাঁ, ইম্পর্টেন্ট আরাবিয়ান কান্ট্রিগুলো বাদ গেছে, এন্টায়ার আরাবিয়ান পেনিনসুলা। মিডল ইস্ট আসলে কোনো মিডল ইস্ট একটা দেশ না, ওইখানে এক একটা দেশ এক এক রকম। ইউএইর কালচার একরকম দেখেছি, তারপরে ওদিকে আমরা বাহরাইনে কাজ করেছি, দে আর ডিফারেন্ট। তারপরে এইদিকে ওখান থেকে কিছু অ্যাডাপ্ট করছেন কিনা মিডল ইস্টার্ন কোনো কান্ট্রি থেকে? মিডল ইস্ট থেকে দে আর এক্সট্রিমলি হসপিটেবল, ওকে, মানে দে উইল স্পয়েল ইউ উইথ দেয়ার হসপিটালিটি, যাতে দে অলসো গেট এ গুড ডিসকাউন্ট, কারণ সে যখন তুমি বাড়িতে ফেরার সময় এতগুলা গিফট দিয়ে দিবে, ওই লোককে তুমি কেমন করে এমন একটা রেট দিবা, যেটা দে আর এ ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট বিজনেস পিপল। ওই বিজনেস কালচারটা অন্য আর কোথাও আমি দেখি নাই। দে বিকাম পার্ট অফ ইউর ফ্যামিলি। অনেকক্ষণ ধরে জিজ্ঞেস তুমি কেমন আছো, ওই হ্যাঁ হ্যাঁ, দে উইল, সে কেমন আছে, দে উইল। যেমন আমাদের সিলেটিরা যখন দুই সিলেটি একসাথে বিজনেস করে, তাদের ফ্যামিলি বোর্ড মিটিং বাদ দিয়ে তাদের খালাতো ভাই চাচাতো ভাইয়ের আলাপ করতে করতে বোর্ড মিটিংয়ের যা আইনা দিবেন সেটা এসে সাইন করে দিচ্ছে। তো আরবদেরও অবস্থা সেরকম, দে ডিসকাস, বাট ইউ নো দে হ্যাভ এক্সট্রিমলি ওয়েল ডকুমেন্টেড বিজনেস কালচার, আমি বলবো। তো মঞ্জুর ভাই, এখন হচ্ছে আমি প্রসেস কালচারে তো গেলাম, আমি সেলস, স্পেসিফিক্যালি সেলসের ইস্যু আসছে কিছু কিছু, বাট এখানে আমি জানি ইউ আর এ মাস্টার সেলসম্যান, সো তো আমাদের এখান থেকে ডেফিনেটলি আপনার থেকে ভালো মতো কিছু বের করতে হবে। আপনি সেলসের আমাদেরকে কিছু টেকনিক শেখান, বিশেষ করে আর্লি স্টেজ এন্টারপ্রেনার যারা, কারণ আপনার সেলসে তো মোস্টলি B2B, সো আমি B2C নিশ্চয়ই জানতে চাচ্ছি না, B2Cও যদি বলতে চান সমস্যা নাই। B2Bতে অ্যাকচুয়ালি আপনার সিক্রেটগুলো বলেন। হ্যাঁ, সিক্রেট না, এটা ভেরি কমন সেন্স। অ্যাকচুয়ালি আই হ্যাভ কমন সেন্স তো আনকমন জিনিস। আমার মানে যার সাথে দেখা হয় আমি সেই চর্চাটা বজায় রাখি, মানে আমার সাথে দেখা হইলে তারপরে তাকে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠানো, আমার টাস্ক লিস্টে ঢোকা যে এই লোকরা আরো 15 দিন পরে আমি আবার ফলো আপ করবো। আপনার টাস্ক লিস্ট মানে এত খুচরা জিনিস কিভাবে? আমার টাস্ক লিস্ট সবই ঢুকাই ফেলি আমি আমার একটা জায়গায় টাস্ক লিস্ট, সেটা হলো গুগল ক্যালেন্ডার, সেখানে আমার সব থাকে। আমার এই যে 15 দিন পর একজনকে হাই হ্যালো ওইটাও লেখা থাকে। হ্যাঁ, তো আপনার তো মানে ক্যালেন্ডার দেখতে তাহলে কেমন? হ্যাঁ, বড় ক্যালেন্ডার দেখতে বড়, কিন্তু আমি ওটা আগের দিন রাতে পড়ি যে আচ্ছা আগামীকাল কি কি আছে সেগুলাকে। তখন আমরা যে ফজরের আগে যখন উঠি আমি 3টার সময়, ওটাতে ওগুলো তখন ওই আপনার রুটিনে আসবো 3টার সময় ওঠার বিষয়। হ্যাঁ, সেটা তখন আমি তাকে পাঠাই যে শুভ জন্মদিন, কিংবা শারদীয় শুভেচ্ছা, কিংবা হয়তো আজকে তোমার সাথে আমার মিটিং আছে মনে আছে তো। এই জিনিসগুলো আমি তখন তাকে কাউন্টার ফলো আপ করি। সো আমার টাস্ক লিস্ট এক জায়গায়, সেটা সব গুগল ক্যালেন্ডারে, পার্সোনাল, অর্গানাইজেশনাল অ্যান্ড অলসো আমি যে সমস্ত সামাজিক কাজ করব সবগুলো ক্যালেন্ডারে এক জায়গায়। ক্যালেন্ডারে পরে আসবো, আপনি আগে সেলস আমাদের শেখান। ও আচ্ছা, আমার কথা হলো মানে যার সাথেই দেখা হবে সে তো জানে যে আমি কে,
এবং আমি যদি ম্যাপ করতে পারি যে এই লোকটা একটা ব্যাংকার, তার সাথে আমার একটা প্রসপেক্ট হইতে পারে, তো আই উড ডেফিনেটলি সেন্ড হিম এ মেসেজ অ্যান্ড আই উইল ট্রাই টু সেট এ মিটিং উইথ হিম, যে একদিন গুলশানের দিকে আসতেছি, আমরা একটু চা খেতে পারি কিনা একসাথে। তো একসাথে হয়তো চা খেলাম। দেন আমি কোনো সময় আই নেভার পুশ ফর এনিথিং, আমি তাকে শুধু বলার চেষ্টা করি আমরা এরকম একটা জিনিস বানিয়েছি, আমাদেরকে শুধু একটা দেখানোর অপরচুনিটি দেন। আমার প্রোডাক্ট নিয়ে আমার ওইটুক কনফিডেন্স আছে, একবার যদি কেউ দেখে আমার চান্সেস আর ভেরি হাই দ্যাট আই উইল বি এবল টু কনভার্ট। এর আগে আমি এনাফ হোমওয়ার্ক করি যে ডাজ হি হ্যাভ এ নিড, যার সাথে কথা বলতে সে কোনো ইনফ্লুয়েন্সার নাকি এই বাই প্রসেসে। 3 নম্বর জিনিস যেটা দেখি যে ওনার এক্সিস্টিং রিলেশনশিপটা কেমন, সে কার সাথে ব্যবসা করে, কি করে। এই 3টা দেখে যদি আমার ফেভারেবল মনে হয় যে আই মাইট হ্যাভ ইভেন 1% অপরচুনিটি, আই উড ডেফিনেটলি পিচ। আর পিচ করার পরে যদি এটা না হয়, এটা কিন্তু আমার ফিউচার ফলো আপে চলে যায়, আমার টাস্ক লিস্ট থেকে কোনোদিন কিছু মুছে যায় না। না আমি বাট প্রথম প্রসেসটা একটু ভালো জানতে চাই। যেমন আপনি বলেন যেটা রিসার্চ করেন, এটা কিভাবে করেন, তখন কি কি জিনিস খেয়াল করেন? খেয়াল করি যে আমার কোনো কম্পিটিটরের প্রোডাক্ট এখানে আছে কিনা সিমিলার টাইপ, ওই প্রোডাক্টটা কি আমার থেকে ভালো কিনা, আমার ওখানে মেরিট কি, ওর তুলনায় আমি কিভাবে পজিশন করি, এই রিসার্চটা আমি করি। এটা কি অনলাইন থেকে ডাটা পেয়ে নাকি আরো কোনো পদ্ধতি? না অনলাইনে, বাংলাদেশ তো ছোট, সবাই কোনো না কোনো সামহাউ চেনে আর কি। আর আমরা তো ফরচুনেট ঘরের, অ্যাটলিস্ট দেখা যাচ্ছে সি লেভেলের 80% মানুষকে আমরা চিনি। ফোন করে জিজ্ঞেস করলে হলো যে ভাই আপনার ওই ডিপার্টমেন্টের ওনার সাথে একটু আমাকে যদি ইন্ট্রো দেন, তখন হয়তো জিজ্ঞেস করবে মঞ্জুর ভাই কেন, তখন আমি বলবো যে তোমার ব্যাংকের ভালোর জন্যই আমরা একটা ছোট রিসার্চ করতেছি। হি উইল বি গ্ল্যাডলি শেয়ার দ্য নাম্বার। তো এইটা একটা এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টটাকে আমরা চর্চাটা আমরা করি। আর সবচেয়ে বড় জিনিসটা আমাদের এটা কালচারে এমবেড করা ডেটা সফটওয়্যার, সেটা হলো আই হ্যাভ টু বি ইউজফুল টু ইউ। এটা আমাদের কালচারে আছে। আমি সেল করার জন্য কখনো সেলস করি না। আই নিড টু ক্রিয়েট ভ্যালু ফর আই হ্যাভ টু ক্রিয়েট ভ্যালু ফর হিম। ও এটাতে ভ্যালু দেখতে পারতেই হবে। তা নাহলে ওই সমস্ত বিজনেসে আমরা যেখানে আমি আই অ্যাম নট কনফিডেন্ট, ওই ব্যবসাটাই আমি করবো না, দরকার ওই বিজনেস লাইনে আমি বন্ধ করে দিব, বিকজ আই ওয়াজ নট গুড। এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ডিসকন্টিনিউ করেছি, উই থট উই আর নট গুড। আমরা আইদার উই হ্যাভ টু বি উনো মানে টপ, কিংবা সেকেন্ড, এরপরে আর আমরা কোনো জায়গায় মার্কেটে আমরা অবস্থান করতে চাই না নিজেকে। ওকে, এই প্রিন্সিপালটা আমরা কল যে ইউজফুলনেসের অ্যাঙ্গেল থেকে আমরা সবসময় থাকি যে ভাই আমার এটা আপনি নিলে আপনার উপকারটা এইভাবে হয়, আপনার এটাতে এখন 6 জন লোক কাজ করে, আপনি এই পুরো কাজটা এখন মাত্র 1 জন লোক দিয়ে করাতে পারবেন, আপনার এখন কস্ট অফ ডুইং দিস সার্ভিস ইজ এক্স অ্যামাউন্ট, আমার এটা নিলে এই জিনিসটা অটোমেট করলে আপনার অ্যামাউন্টটা কমে, ইউ সেভ 80% অফ ইউর মানি, 70% time, and reputation wise, so you know that your reputation will be much better when you have automated this. তো রিসার্চের পরে ধরেন আপনি যখন ইন্টারাকশন করলেন এবং বোঝার চেষ্টা করলেন সেই ডিসিশন মেকারসদের একজন কিনা, এরপরে এই আরেকটা বড় ডাইলেমা যে আমি পার্সু করব কি করব না, বা করলে কতটুকু করব, তখন আসলে কিভাবে ডিসাইড করেন? না, once these two things are done, he's always in my somehow task list. আমি জানি ও আমারটা কিনবে না কোনো একটা সিচুয়েশনের কারণে, এখন যে নিয়ে আসেন ডিসিশন মেকিং এ, এখন চেয়ারম্যান কিংবা বোর্ড ডাজন্ট ফেভার হিম, কিন্তু বোর্ড তো সারা জীবন এটা থাকবে না। তো এরকমও দেখা গেছে যে আমি 4 বছর আগে একজনকে একটা মেসেজ পাঠাইছিলাম, এর মধ্যে ফেভার যে আচ্ছা এই ব্যাংকে আমরা জিতছি, ওই কাস্টমারটা আমি অ্যাকোয়ার করছি একই প্রোডাক্টে, তাকে কিন্তু আমি পাঠাচ্ছি গুড মর্নিং আমরা এটা জিতলাম এই অ্যাকাউন্টটা, আপনি আমাদেরকে অনেক এনকারেজ করছিলেন, যার জন্য উই কুড ডু দিস। সো তার মনে কিন্তু থেকেই গেল যে এরকম একটা প্রোডাক্ট ওদের আছে। দেখা 4 বছর 5 বছর পর সে ফেরত আসছে, মঞ্জুর ভাই একটু আসবেন আমার টিমের অমুকের সাথে কথা বলেন। এই যে এবিলিটি টু পারসিস্টেন্টলি ফলো আপ, এটা আমাদের ডিএনএতে নাই। আমরা এই কালচারটা নিয়ে আসছি যে এই ফলো আপের কালচার, দ্যাট ইউ গো টক টু দ্যাম, ফলো আপ, দেখো কোনো অপরচুনিটি তৈরি হয় কিনা, বাট উই ডোন্ট হ্যাভ এনি সেলস টিম। তো মানে সেলস টিম নাই বলতে তো আপনি একাই সেলস টিম? না, আমি মানে আমার সাথে আরেকজন, আমার মার্কেটিং এর ছোট ডিপার্টমেন্ট আছে, প্লাস আমার প্রজেক্ট ম্যানেজাররা, দে অল আর they know what to do itself, they talk about it. Okay. আর আমাদের তো এমনি যেহেতু এটা B2B, আমার টোটাল ক্লায়েন্টই হলো 100 জন হয়তো মার্কেটে, এর মধ্যে 30 জন অলরেডি মাই কাস্টমার, আর আছে 70 জন। তো ওগুলা দেখা যাচ্ছে অর্গানিক্যালি অনেক লিড পাওয়া যায়। আপনার এটাই তো কমপ্লিটলি ডিফারেন্ট, মানে খুচরা না। খুচরা না। তো এই ক্ষেত্রে এই যে ফলো আপ মানুষ যে করে এবং করে না,
সেটা তো খুব ইজি অ্যান্সার, বুঝতেছি যে ইউ আর ভেরি ডিসিপ্লিন পারসন, যে কারণে এটা আপনার জন্য ইজি। বাট সবাই তো এরকম ডিসিপ্লিন হবে না, সবাই মঞ্জুর হবে না। তো সেক্ষেত্রে এই যে কালচারটা, ডিসিপ্লিনের কালচারটা আপনি এস্টাবলিশ করলেন, একটা তো আপনাকে দেখে দেখে অনেকে শিখবে বা আপনার কোম্পানিতে শিখছে, আরও কোনো টেকনিক কি আছে কিনা আপনি যেভাবে ডিসিপ্লিন জিনিসটাকে ইনস্টল করছেন? আমি ছোটবেলা থেকেই বিশ্বাস করতাম দ্যাট আমি স্লাইটলি মিডিওকারের থেকে একটু বেশি হয়তো, বাট আই এম নট টপ 1% ইন দ্য ওয়ার্ল্ড। তো আমার মতো একটা মানুষকে নেক্সট লেভেলে যাইতে হইলে কি করা দরকার, আই ওয়ান্টেড টু ফাইন্ড দ্যাট আউট। চিন্তা করতে করতে বের করলাম যে আমি যদি স্ট্রাকচার্ড হই, আমি যদি মেথডিক্যাল হই, চান্সেস অফ সাকসেস ইজ মাচ মোর হায়ার। তো আমি আমার লাইফস্টাইলে এই জিনিসটা অ্যাডাপ্ট করেছি খুব কম বয়সে, যাতে আমি সময়ের কাজটা সময় করতে পারি, 8টা সাড়ে 8টার ভিতরে ঘুমায় যেতে পারি, সকালে উঠতে পারি, সকালে উঠে প্র্যাকটিসে যেতে পারি। তখন আমি ফুটবল খেলতাম, ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলতাম। তো আমার ওই জিনিসটা আমি চেষ্টা করতাম, আই নেভার গেভ আপ। তো চেষ্টা করার প্রোপেন্সিটিটা আমার ডিএনএতে বোধ হয় বাট আছে। অন্যদের মধ্যে ইনস্টল করার ক্ষেত্রে অন্যদেরকে মানে আমাদের দুঃখের কথা হলো আমাদের অধিকাংশ মানুষেরই মেন্টর হইলো রং লোক। উনি নিজে চাকরি করেন হয়তো গ্রামীণ ফোনে, উনি বলে মানুষকে কি করে এন্টারপ্রেনার হইতে হয়। তো আগে তো নিজের চরিত্রটা আমাদের, আই হ্যাভ টু বি মডেল অফ সামবডি। আমি নিজেই ওটা করি না, তাহলে তো হইলো না। আমি নিজে প্রতিদিন হয়তো অফিসে লেটে আসি, আমি আরেকজনকে কেমনে বলবো যে তুমি লেটে আইসো না, তাড়াতাড়ি এসে সকালবেলা একটা মিটিং থাকে। মানে মূল জিনিসটা হচ্ছে যে আপনার ক্যারেক্টারকে শো করা, আপনি করে দেখানো, সেটা করে দেখানোর লোক আমি সবসময়। আমি ওকে আই ওয়ান্ট টু বি লিভিং এক্সাম্পল। ওকে। তো আমি সেলসের ওই যে পয়েন্ট থেকে একটু সরে আসছিলাম। তো সেলসে ওখানে যেটা হলো যে কন্টিনিউয়াস ফলো আপ। তো ও ক্ষেত্রে তো যেটা হয় যে মানুষ যেসব কারণে কেনে না, তার মধ্যে একটা হচ্ছে ভাই দাম অনেক বেশি, মেবি বিকজ ইউ আর ব্র্যান্ড, এটা তো নিশ্চয়ই নিয়মিত শুনতে হয়। তখন আসলে কিভাবে রেসপন্স করেন, এটা একটু। আসলে দাম কোনো ব্যাপার না, আসলে জিনিস হলো ভ্যালু। ওয়েল, সে আমার এটা দিয়ে হয়তো আমার কম্পিটিটরের অধিকাংশ জায়গায় আমার কম্পিটিটরের দাম আমার অর্ধেক, তো তারপর আই এম উইনিং দ্য বিজনেস। কারণ হলো সে আমারটাতে বেটার ভ্যালু খুঁজে পায়, তার কনফিডেন্স আছে যে এটা ডেটা সফটকে এই কাজটা দিলে কাজটা উঠবে। ওই কনফিডেন্সটা আমরা বাজারে তৈরি করছি। সো অনেক ক্ষেত্রে হয় যেটা আমরা রেদার হচ্ছে প্রাইস ছেড়ে দিই, তা না হয়ে আপনার যেটা থিম সেটা হচ্ছে যে ভ্যালু তৈরি করা, ভ্যালু কত বেশি আমি তৈরি করতে পারি। এবং অনেক এন্টারপ্রেনার এই ভ্যালুটাকে ঠিকমতো কয়েন করতে পারে না। হ্যাঁ, মানে একটা হচ্ছে তৈরি করতে পারে না, একটা হচ্ছে তৈরি আছে হ্যাঁ, কিন্তু বলতে পারে না, বুঝাইতে পারে না যে আমি কোথায় ভ্যালু আর্টিকুলেট করতে পারে না। ওই আর্টিকুলেশনটা জরুরি। ওই জন্য প্রচুর মিটিং দরকার, থট শাওয়ারিং দরকার, আইডিয়া এক্সচেঞ্জ দরকার। যে অর্গানাইজেশন এগুলো বেশি, তারা বেশি থ্রাইভ করে। আর ফলো আপের ক্ষেত্রে আরেকটা জিনিস হয় না, কিছু সময় মানুষ কোল্ড হয়ে যায়। ফর এক্সাম্পল যে মেসেজ দিচ্ছে, সে আর রিপ্লাই করতেছে না। সো এইসব কেসে আপনার কি টেকনিক আছে? ইয়েস, এরকম এক্সাম্পল নাই তা কিন্তু না। তখন আমিও পজ দিয়ে অনেক দিন পরে আমি আর্টিকেল শেয়ার করেন, কোনো এক কিছু শেয়ার করি, কিংবা কমন এক জায়গায় দেখা হয়ে গেল। বাংলাদেশটা তো ছোট, কোথাও না কোথাও দেখা হয়। কি ভাই কেমন আছেন, বোধহয় খুব ঝামেলায় ছিলেন, অনেকদিন আপনার সাথে এক্সচেঞ্জ হয় না, সেও বললো। তারপরে হয়তো উল্লেখ করলাম যে আমরা তো এটা এইভাবে করে করতেছি, আপনারা এখন কি করেন। হয়তো সে বললো যে আমরা অলরেডি এটা নিয়ে নিছি, কিংবা এটা সেটা। তখন তাকে থ্যাংক ইউ দিলাম যে অ্যাটলিস্ট আপনি নিয়েছেন, খুব ভালো করেছেন। তার ডিসিশনটাকে অনেক করি। তখন সে বুঝে যে উই হ্যাভ রেসপেক্ট ফর হিজ ডিসিশন। পরবর্তীতে সে ন্যাচারালি অ্যালাই, সে নিজে না কিনতে পারে, সে ইউল রেফার ইউ টু সামবডি এলস, বিকজ ইউ হ্যাভ শোন এনাফ রেসপেক্ট টু হিম, ওকে, টু হিজ জাজমেন্ট। বাট যখন আপনার যেহেতু গ্লোবালি অনেক ক্লায়েন্ট, তাদের ক্ষেত্রে তো আর এই যেরকম দেখা সাক্ষাৎ হবে বা এরকম ব্যাপারটা হয়তো এরকম না। তা তাদের ক্ষেত্রে কীরকম টেকনিক কাজ করে? আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, লাইক লিঙ্কডইন। তো উই রেগুলার রাইট ইন লিঙ্কডইন। ওরা লিঙ্কডইনের যারা কন্ট্রিবিউটর, তাদেরকে বাইরের এরা খুব ভ্যালু করে। সেটা ওই লিঙ্কটা তাকে শেয়ার করলাম, সে একটা ওপিনিয়ন দিল। তো ওইটা ইজ ইম্পর্টেন্ট। তারপরে পাবলিকেশন ইজ ইম্পর্টেন্ট। কোনো সেমিনারে আমি কি নোট স্পিকার, বাইরের কোনো সেমিনার, ফিনটেক ফেস্ট সিঙ্গাপুরে আমি স্পিকার, আমি প্যানেলিস্ট, ওগুলো পাঠালে তারা বুঝে যে দিস ম্যান অ্যান্ড দিস কোম্পানি ইজ ইম্পর্টেন্ট। ওগুলো আমরা প্রচুর করি, যাতে গ্লোবাল স্টেজেও। এনিথিং এলস ইন সেলস সিক্রেট আর কিছু? বি অনেস্ট টু ইয়োর সেলফ, ডু নট ওভারসেল। অনেক সময় ওভারসেল ক্যান ব্যাকফায়ার। সো এটা আমাদের ক্ষেত্রেও এটা হয়েছে।
তো আমরাও নিজেদের ওই লেসন লার্ন করছি যে এটা এইভাবে করা ঠিক হয় নাই, উই শুড হ্যাভ বিন কেয়ারফুল। এটা আমার থাকবে। ওকে। আর এখন এই যে মাঝখানে আপনি একটু বলতেছিলেন যে কিছু কিছু প্রোডাক্ট লাইন অফ করে দেওয়ার যে বিষয়টা, সো আমি এটা আমার কোয়েশ্চেনের ইয়েতে ছিল, টার্গেটে ছিল। সো এই যে ফেইলুর, ইটস কাইন্ড অফ এক ধরনের ফেইলুর। This is failure, ওকে। yes. সো এই ফেইলুরের ক্ষেত্রে যে সেটব্যাক, এটাকে কিভাবে আপনি দেখেন এবং কিভাবে এটাকে হ্যান্ডেল করেন? আমরা দুইভাবেই হ্যান্ডেল করি। একটা হলো কমপ্লিট ক্র্যাশ, শেলফ করে দিলাম ওই প্রোডাক্টটা, আমরা করলাম না, কশাসলি সবাই বসে যে ইটস নট ওয়ার্কিং, উই ট্রাইড দিস, উই ট্রাইড দ্যাট, উই ট্রাইড দিস। যে এটার ওনার তাকেও জিজ্ঞেস করা হলো, অনেক ক্ষেত্রে হয় না মানুষের ইগো অথবা লেগে থাকতে হবে, সো না ভাই আরো দেখতে চাই, সো কখন আসলে বুঝেন যে না এনাফ? আমাদের কিছু নাম্বারস আছে, কিছু প্যারামিটারস আছে, আমরা বলে দিয়ে থাকি যে এটাতে এই পর্যন্ত আমরা ইনভেস্ট করব, ডু অর ডাই। এরপর না হলে ওই শেলফ ইট। ওকে। অনেক প্রাণের কাছের প্রোডাক্টও আছে যেগুলো আমরা শেলফ করছি, মানে হয়তো নিজের হাতে তৈরি প্রোডাক্ট, নিজে এটা এনভিশন। তখন কি মেন্টালি একটা কি আপনি ট্রমা ফিল করেন? না না, তখন এটা লেসন লার্ন করি, লেসন লার্ন করার চেষ্টা করি, ভুলটা কি হয়েছে, ওকে। মেবি রং লিডারশিপকে দিছি, মেবি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস রং ছিল, ওকে। প্ল্যাটফর্মটা রং চুজ করছিলাম, মেবি ফার্স্ট ক্লায়েন্ট যেটা এটা চুজ করার একটা ভুল ছিল, প্রাইসিং খারাপ ছিল, উইল টেক লেসন আউট অফ দ্যাট। ওকে। আর এখন একটু যেতে চাই হলো যে আপনার এই ডিসিপ্লিন শব্দটা অনেকবার আসছে, সো আপনার যে লাইফের রুটিনটা কাইন্ড অফ কেমন, এবং এই যে ডিসিপ্লিন, এই পুরো জিনিসটা আপনার প্রোডাক্টিভিটি, এই জায়গার আমরা সিক্রেটগুলো জানতে চাই। এটা কোনো সিক্রেট না, এটা ভেরি সিম্পল। সেটা হচ্ছে আমার রাত থেকে শুরু করি, আমি ঘুমিয়ে যাই 8:30 থেকে 9টা, মানে মানুষ তো এটা বিশ্বাস করতে চাইবে না যে এশার পর পরে আমি ঘুমিয়ে যাই, হ্যাঁ, আর উঠি 3টার সময়। তো যদি চিন্তা করি 9, 10, 11, 12, 1, 2, 3, আমি কিন্তু 7-7.5 ঘন্টা ঘুমাই, হ্যাঁ। উঠে আই হ্যাভ কিছু ধর্মীয় জিনিস আছে সেগুলো করলাম, তারপরে আই হ্যাভ সাম রিডিং হ্যাবিটস। এই রিডিং হ্যাবিটসটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ইলাস্ট্রেট করছি, হাউ ডু আই ডু দিস। 52 সপ্তাহে আমি চেষ্টা করি 60টার মতো বই পড়ার। আমার একটা বিখ্যাত কলাম আছে, হোয়াট অ্যাম আই রিডিং দিস উইক, এই সপ্তাহে আমি কী পড়ছি, এটা লিঙ্কডইনের একটা কলাম, এটা প্রচুর সাবস্ক্রাইবার আমার। তো 52 সপ্তাহে 60টা বই আমি কিভাবে চুজ করি, সেটা হচ্ছে আমি ডিসেম্বরের শেষের 2টা সপ্তাহ আগামী বছরের রেজলিউশনগুলো ফিক্স করি। সেখানে আমি অর্ধেকের মতো বই আমি চুজ করি, হয়তো কেউ রিকমেন্ড, সোহাগ হয়তো বললো যে এই মঞ্জুর ভাই এই বইটা পড়ছেন, টুকটুক করে আমি লিখে নেই আমি এটা। তো ওগুলো নিয়ে আমি একটা লিস্ট বানাই, আর কিছু লিস্ট আমি খালি রাখি, হয়তো কোনো নোবেল লরিয়েট সে জিতলো কোনো একটা বই লেখে, বুকার্স প্রাইজ, তারপরে নিউ ইয়র্ক টাইম বেস্টসেলার, বই পড়তে পড়তে আরেক বইয়ের রেফারেন্স আসলো, তারপরে আমি ঈদ সংখ্যা প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ি, যতগুলোই বেরোয়, 7-8টা যতগুলো বেরোয় আমি ঈদ সংখ্যা প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত, কবিতা টবিতা যা আছে সবকিছু আমি পড়ি, হ্যাঁ। ওই সময় ছুটি পাওয়া যায় এবং আমি ওটা পড়ি, রিভিউ দেই, যারা ওটার সংকলক থাকে তাদেরকে ফিডব্যাক দেই, যেটা ভালো হয় না ওইটা ভালো হয়েছে। এটা আমার বহু বছরের রিচুয়াল। অবশ্য এখন পর্যন্ত কেউ আমাকে কমপ্লিমেন্টারি কিন্তু একটাও দেয় না। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন জানাচ্ছি, না না, ওটা আবেদন জানানোর দরকার নেই, আমি তাদেরকে সবসময় প্রমোট করি, হ্যাঁ। যেমন আমি কি কোনোদিন কি বলে অন্যরকমকে বলছি আমার কয়টা বই দাও, আমি কিন্তু নিজে সাবস্ক্রাইব হয়ে আমি বই কিনি আমি, কারণ আমরা তোমাদেরকে প্রমোট না করলে হু এলস উড। এবং উপহার হিসেবে আমি বই দেওয়া খুব পছন্দ করি। অনেকে হাসাহাসি করে, তুমি একটা এডিডাসের জুতা দিতে পারতো, তুমি 4,000 টাকার একটা বই দিছো, এটা কোনো কাজ করলা, কিন্তু আমার কাছে সেটাই সেরা উপহার মনে হয় অনেস্টলি। তো ওইটা আমি চুজ করে ওইগুলো আমি পড়ার চেষ্টা করি, এবং আমি নোট নেই, আমি এটাকে অ্যাপ্লাই কোথায় করব ওইগুলোর জন্য আমি করি। রিডিংটা মূলত আপনার একদম ভোরবেলা আমি রিডিং নোট টোট নেওয়া এটা করে আমি সকালবেলা করি। তারপরে তো আমি ফজর টজর পরে তারপরে চলে যাই আমি মাঠে চলে যাই, আমি প্রায় 2-2.5 ঘন্টা মাঠে থাকি। আমি একটা যোগব্যায়ামের ক্লাব চালাই, ইয়োগা চন্ডিমা, জিয়া উদ্যানে আমাদের তো ওইখানে আমরা সকাল 6:30 থেকে এক্সারসাইজ করার আগে আমরা 4-5 কিলোমিটার দৌড়ে নেই, আমাদের গ্রুপের আবার সবাই লং ডিস্টেন্স দৌড়ায়। তো করে আমি অফিসে চলে যাই, সেখানে শাওয়ার টাওয়ার করে ওরা ব্রেকফাস্ট দেয় অফিসেই, দিয়ে আমি কাজ শুরু করি। তো আমি কিন্তু বাই 7:38 আই এম ইন দ্য অফিস। অন্যরা সবাই 10টার দিকে আসে, আমি কিন্তু অলরেডি 2 ঘন্টা আগে। আর সাধারণত আমি লাঞ্চ করার পরে আমার বাইরে অ্যাপয়েন্টমেন্ট থাকে, লাঞ্চ পর্যন্ত আমি অফিসে থাকি, তারপর হয়তো বাইরে মিটিংয়ে গেলাম, আর 5টা সাড়ে 5টার দিকে আমি বাসায় চলে আসি।
বাসায় চলে এসে অথবা একটু আড্ডা টাড্ডা দেওয়া, এটা টেটা করা। তারপরে আমি বাট সোশ্যাল বিভিন্ন ইভেন্ট থাকে না যে রাতের বেলা রাতের বেলা কোনো, তাহলে ওগুলো কি করেন? ওগুলো আমি যে চলে আসি ওই মানে গোল্লাচুট খেলা দেখেছো ওরকম আর কি, যে দেখা টাকা করে চলে আসলাম, টাচ করলাম চলে। আমার ইভেন্টগুলো অধিকাংশ সকালে, ওভারে ব্রেকফাস্ট, লাঞ্চে আমি প্রোগ্রাম রাখি, কিন্তু আমি রাতের বেলা ইউজুয়ালি প্রোগ্রাম আমি রাখি না, এবং আমার বন্ধুরা জানে রাতের প্রোগ্রামে আই উইল নট বি অ্যাভেলেবল। হলেও আমি ওই 8টা পর্যন্ত হয়তো থাকলাম, কিংবা ম্যাক্সিমাম 9টা পর্যন্ত থাকলাম, থেকে আমি চলে আসি। আর যেদিন এমন হয় যে খেতেই হবে, বন্ধুর ছেলের জন্মদিন কিংবা হয়তো ইউনো বিয়ের প্রোগ্রাম, সেদিন আমি আবার ওই আমি 2টা মিল সাধারণত খাই, যে কোনো একটা মানে মিল লো করে সেইটা তখন কনজিউম করলাম। তো ধরেন আরেকজন তো আর্গু করতে পারে যে ভাই আপনি 7.5 ঘন্টা বা 7 ঘন্টা যেটাই ঘুমান, বাদ বাকি যে সময় কাজ করেন, সো এই 7 ঘন্টায় ধরেন আমি আরো দেরি করে ঘুমাইলাম, দেরি করে উঠলাম, বাট ওয়ার্কিং আওয়ার আমার সেম থাকলো, তাহলে কি সে সেম প্রোডাক্টিভিটি পাবে? আমার মনে হয় না। আমার মনে হয় সকালের টাইমটা আমি নেচারের থেকে, নেচারের সাথে থাকতে চাই। পাখিরা যখন উঠে আমি তখন উঠতে চাই। আমি এইটা বহু বছর ধরে আমি এই রুটিনে চলি। হ্যাঁ, হাদিস অবশ্য আছে বরকতের সময় হচ্ছে ফজরের পর। আমি ওইটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি। আমার মনে হয় আমি মর্নিং পার্সন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সকালে সূর্যটা দেখতে আমার কাছে অপূর্ব লাগে, আমি অনেক এনকারেজ ফিল করি, এবং আমি আল্লাহর কাছে অনেক শুকর করি যে এরকম একটা দিন আমি পেয়েছি। এবং প্রতিটা নিঃশ্বাসে আমি বলার চেষ্টা করি, থ্যাংক ইউ গড ফর গিভিং মি সাচ এ ওয়ান্ডারফুল টাইম। আর আপনার এই যে হেলথ কনসিয়াসনেস, দৌড়াদৌড়ি এবং তো এটা কি অনেক আগে থেকেই ছিল নাকি? অনেক আগ থেকেই ছিল। তুমি তো আমাকে কমপক্ষে প্রায় 20 বছর চেনো। হ্যাঁ, 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 তুমি দেখেছো যে আমি অনেক আগ থেকেই, শুধু নিজে না, আমি অনেকে এনকারেজও করি রাইট রাইট যে আসো আমরা একসাথে করি। আমার কাছে তো পরে চন্ডিমা চলে গেলেন, এই জন্য এই জন্য হলো না, আমি তো না আদারওয়াইজ রমলাতে তো দৌড়াইতাম সপ্তাহে অন্তত একদিন। চন্ডিমাতে আমাদের জন্য সুবিধা, আমার অফিসটা কাছে, আর চন্ডিমায় কমিউনিটিটাও অসাধারণ, সো ইট ওয়ার্কড ওয়েল। সো আমরা এখন একটু র্যাপ আপ কোশ্চেনের দিকে চলে যেতে চাইবো। এন্টারপ্রেনারদের যে মাইন্ডসেটগুলো তাদেরকে ভোগায় ভার্সেস যে মাইন্ডসেটগুলো আগে থেকে ঠিক থাকলে হয়তো তার এত ভোগান্তির মধ্যে যাইতে হইতো না, এরকম আপনি অন্তত 3টা বা 5টা মাইন্ডসেট কি বলবেন কিনা যেটা তাদের জন্য? প্রথম জিনিস যেটা বলবো, পার্টনার চয়েসে ভাই ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কারণ রাইট পার্টনার না হলে জীবনের একটা বড় অংশ কিন্তু মানুষের এই বিনিয়োগটাই বৃথা চলে যাবে। সো বি ভেরি কশাস কাকে তুমি পার্টনার হিসেবে নিচ্ছ। ওকে। আর কোম্পানি যখন ছোট থাকে, কোম্পানি যখন গরিব থাকে, কোনো অসুবিধা নাই। যখনই টাকার মুখ দেখা শুরু করবা, তখনই পার্টনারের আসল চেহারা অ্যাকচুয়ালি বের হয়। সো কশাস অ্যাবাউট পার্টনার্স। কি দেখবে? এটা বড় মুশকিলের কথা, কি দেখবে। ইন জেনারেল একজনের রেপুটেশন, মোটামুটি বন্ধু বান্ধব যদি হয়, জানা যায়, এটা একটু রিসার্চ করে আসলে পার্টনারশিপে ঢোকা জরুরি। হুট করে একজনে দেখালো কারিশমেটিক ক্যারেক্টার, ঢুকে গেলাম, এটা অ্যাভয়েড করা উচিত। দ্বিতীয় যেটা অ্যাভয়েড করা উচিত সেটা হলো শেয়ার হোল্ডিংয়ের ব্যাপারটা যাতে ইকুয়াল থাকে, কিংবা ইউ শুড নট হ্যাভ অ্যামাউন্ট অফ শেয়ার যেটাতে তোমার কোনো ডমিনেন্স থাকে না। এটা 3 জন হলে 3 জনের মধ্যে ইকুয়াল টাকার, এটার ব্যাপারে একটু খেয়াল রাখা। ওকে। আর আরেকটা জরুরি ব্যাপার আমি মনে করি, সেটা হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিটের ব্যাপারে অনেকে ঠিক আরে করি, দেখা যাবে কি হয়। এটা কোনো একটা ভেঞ্চারে নামার আগে এটাকে আগে ভালো করে সতর্কভাবে জিনিসটা আগাইতে হবে, এবং প্রোডাক্ট মার্কেট ফিটে যে টাইপের প্রোডাক্ট দরকার বলে মনে হচ্ছে, পার্টনারদের মধ্যে ওই স্কিল না থাকলে ওই সমস্ত জায়গায় ঢোকাই উচিত না। ফর এক্সাম্পল, আমি একটা এগ্রিটেক করছি যেখানে আমরা দুজনের একজনের এগ্রিকালচারিস্ট না, you should not really enter into business like that. Just to illustrate. Okay. And last but not the least, ভাই ফান্ডের জোগাড় টোগাড় কইরা তারপরে নাইমো, আর লোন কইরা, ব্যাংক লোন বিশেষ করে ভেঞ্চারে নামাটা বুদ্ধিমানের কাজ না। এই কয়টা আমার দিক থেকে মাই 2 cents টু দ্য এগুলো গেল ফ্যাক্টর। আমি ফ্যাক্টর বাদেও কিছু মাইন্ডসেট জানতে চাই, যেমন থাকে না রং মাইন্ডসেট, সে হয়তো শুধু যে কোনো কিছুর মধ্যে প্রবলেম দেখে, এই ধরনের মাইন্ডসেট, বিশেষ করে যদি আপনি চিন্তা করেন অ্যাজ এ লিডার, আপনার আজকের আপনি আর ডেফিনেটলি 25 বছর আগের আপনি ডেফিনেটলি সেম না। কি
কি কি মাইন্ডসেট আপনার চেঞ্জ হয়েছে মনে করেন আপনার নিজের জায়গা থেকে? মেবি সেটাও ভালোই মাইন্ডসেট ছিল, বাট তার চেয়ে অধিকতর ভালো আমি mindset যেমন একটু রিজিড ছিলাম আগে, যে মানে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ইঞ্জিনিয়াররাই আসল, এটা আমার এখন চেঞ্জ হয়েছে। ওকে। দ্যাট নন ইঞ্জিনিয়ার্স ক্যান অলসো কন্ট্রিবিউট আ লট, এবং তাদেরকে অবমূল্যায়ন করাটা আমার ক্যারিয়ারের প্রথম দিকে মনে হয় না ঠিক হয়েছে, এটা আমার উপলব্ধি। হ্যাঁ, এনিথিং এলস? তারপরে আমরা অনেক সময় এই বেচা বিক্রি শুরু করি, কিন্তু এদিকে আমাদের নিজেদের অপারেশনাল এক্সেলেন্স, আমাদের নিজেদের কন্ট্রোলস, ইন্টারনাল কন্ট্রোলস ঠিক নাই। ওইটা আমার মনে হয় প্রথম থেকে ফিগার আউট করা দরকার, যে বুকসটা কে রাখবে, এক্সপেন্স ম্যানেজমেন্ট কিভাবে করে হবে, তারপরে অপারেশনাল কি এলিমেন্টগুলো কি সেগুলোকে ডিফাইন করা, সেই মতো কোম্পানি চলছে কিনা সেগুলোকে দেখা, এই জিনিসগুলোকে কিন্তু প্রথম থেকেই আমি স্পেসিফিক একটা মাইন্ডসেট সম্পর্কে জানতে চাই, বিকজ আর্লি স্টেজ এন্টারপ্রেনারদের তো ডিপ্রেশনের মধ্যে পড়ে যেতেই হয়, খুব ডাল টাইম চলে আসে। তখন আসলে তাদের মাইন্ডসেটকে কিভাবে সেট করবে যাতে সে এখান থেকে রিকভার করতে পারে? এটা ভেরি ভেরি সিম্পল। ইফ ইউ আর এ বিলিভার, ইউ শুড বিলিভ ইন দ্যাট তোমার যেটা বেস্ট সেটা তোমার জন্য আছে, কিন্তু চেষ্টাটা তো করতে হবে। এবং আমি টিপিক্যালি দেখেছি, কোনো একটা বিজনেসে কেউ যদি 3 থেকে 4 বছর লেগে থাকে, তার সাকসেস আল্লাহর রহমতে আমি দেখেছি, ইট হ্যাপেন্স। তো ওই টিকটুকের টেনাসিটি থাকতে হবে পার্টনারদের এবং নিজের। ওকে। এটা আমার অ্যাপিল থাকবে। ওইটুক ধৈর্য যাদের না আছে, বিশেষ করে যারা জব থেকে এসছে, তাদের মাস গেলেই মনে হয় যে এই খরচের টাকাটা কোত্থেকে আসবে, খরচের টাকাটা, ওই মাইন্ডসেট থেকে বাড়িতে এন্টারপ্রেনারদের টাকা আসে বছরে, 1.5 বছরে, 2 বছরে এমন টাকা আসলে এটা দিয়ে আগামী 10 বছর করে খাওয়া যায়। ওই জায়গাটাতে একটু টিউনিং করতে হবে, বুঝতে হবে যে দিস ইজ নট এ মান্থ। ধৈর্য ছাড়া আর এমন কোন অ্যাট্রিবিউট আছে যেটা মনে করেন থাকতেই হবে টাইপ? ইউ হ্যাভ টু বি এভার লার্নার, শিখতে হবে। ওকে। অ্যাডাপটিভ, বুঝতে হবে যে হোয়াট ইজ চেঞ্জিং ইন দ্য মার্কেট প্লেস, সেই সাথে আমি নিজেকে আমার যে স্কিলগুলো থাকা দরকার। আমি এমন এন্টারপ্রেনার দেখেছি, সে প্রপারলি একটা এক্সেল শিট ম্যানেজ করতে পারে না। এক্সেলে আচ্ছা আমার এই প্যারামিটারগুলো দিলে এই জিনিস থাকা দরকার, এটা হলে আউটপুটে হবে, এখানে যে কোনো একটা জিনিস চেঞ্জ হয় আলটিমেটলি আমার গোলটা কি, এরকম একটা এক্সেল বানানোর মতো নলেজ তার নাই। অথচ সে এই স্টার্ট আপ জিতছি, ওই স্টার্ট আপ জিতছি, এটা জিতছি, সেটা জিতছি, এতগুলো কথা ভুলে গেল যে আমি 4টাই জিতছি, আপনি আমাকে এগুলো কি বলেন। আমি বলি এগুলো না জানলে আমার কাছ থেকে তুমি কোনো ফান্ডিং পাবে না। তো আমার কাছে এগুলো খুব জরুরি, যে ইয়োর ওন স্কিল, যে নিজের ওই দমটা আছে কিনা এই গেমটাকে নিয়ে যাওয়ার জন্য। ওকে। আর লার্নিং যেহেতু বললেন, এবং আপনি যেহেতু প্রচুর বই পড়েন, না প্রচুর বই পড়ি না, মানে 52 সপ্তাহে 60টা মানে প্রচুর, ডেফিনেটলি। সো ইয়াং এন্টারপ্রেনারদের জন্য যদি আপনি অ্যাবসলিউটলি জাস্ট 3টা বই সাজেস্ট করেন, কোন 3টা করবেন? আমি ওইভাবে করে বলবো না, আমার 3টা প্রিয় বই বলতে পারি, যেটা আমি সবসময় আমি এনকারেজ করে আমাকে। একটা হচ্ছে ম্যাভেরিক বলে একটা বই আছে, রিকার্ডো স্যামলার। এটা আমার আর্লি স্টেজে আমাকে ওটা অনেক নাড়া দিয়েছে বইটা, কারণ আমি টেকনোলজির মানুষ, যেহেতু নিজে প্রোগ্রামার ছিলাম এক সময়। ওইটাতে রিকার্ডো স্যামলার প্রমাণ করছে যে তার ফ্যাক্টরিতে আগে কম্পিউটার সিস্টেম অনুযায়ী সব ফালাই দিছে, উনি ম্যানেজমেন্ট প্র্যাকটিসটাকে ভালো করছে, করে সে কোম্পানিটাকে টার্ন অ্যারাউন্ড করছে। এটা আমাকে খুব মুভ করছে যে আসলে প্রসেসটাই আসল, অটোমেশন পরে, প্রসেস ঠিক না থাকলে অটোমেশনে কোনো লাভ হয় না। এটা আমাকে একটা জিনিস। আর আমার একজন খুবই প্রিয় লেখক হচ্ছে রাহাত খান। রাহাত খানের একটা ছোট গল্পের সংকলন আছে, সেখানে ইমান আলীর মৃত্যু বলে একটা গল্প আছে। ইমান আলীর মৃত্যু, রাইট। সেটা আমাকে সবসময় মুগ্ধ করেছে, যে ওরকম একটা সমাজের, এরকম একটা বেঁচে থাকার যে একটা মানুষের প্রপেন্সিটি থাকতে পারে, আমার বাঁচতে হবে, সেটা আমাকে কিন্তু এখনো মুগ্ধ করে। হ্যাঁ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সৈয়দ মুস্তফা আলী আমার অল টাইম ফেভারিট। আমি কেন শুধু বিজনেস বই পড়লে মানুষের মনন তৈরি হয় না, আমি কবিতার বইও পছন্দ করি অনেক, যেমন আলফ্রেড ক্রোকনের সব কবিতা আমি পড়ি। আচ্ছা। কবিতা পড়লে আমার ভালো লাগে, এটা আমাকে উজ্জীবিত করে। সিমিলারলি সৈয়দ মুস্তফা আলী আমার পড়লে আমার যে কোনো সময় আমার কাছে চাচা কাহিনী, দেশে বিদেশে, এটা আমার, আমি যেখানে বসি ওটা কাছেই রাখা থাকে। কোনো একটু ডাউন লাগলে ওটা পড়ে আমি হয়তো একটা গল্প পড়লাম, এগেন আই এম অন মাই ওন, আমার আবার ওই এনকারেজমেন্টটা আমি পাইলাম। তো এটা আমি কিন্তু করি,
এবং আমি মনে করি যে এন্টারপ্রেনারদের বিভিন্ন রকম কিছু পড়ার অভ্যাস থাকতে হইতে পারে। যেমন আমার আরেকটা বলি, সেটা হলো ইকোনমিক্স পত্রিকার প্রথম পাতা থেকে অবিচিয়রি পর্যন্ত আমি প্রত্যেকটা পাতা পড়ি। প্রত্যেক দিন না, মানে যখনই আসে, সাপ্তাহিক তো এটা, তো ওটা পাওয়ার সাথে সাথে আমি কিন্তু প্রথম পাতা থেকে অবিচিয়রি পর্যন্ত পড়ি। ওটা আমার কাছে অনেক কিছু হয়, সায়েন্স, টেকনোলজি, কালচার, বুক রিভিউ, এটা আমার একটা ওভারঅল দুনিয়া সম্পর্কে একটা ধারণা দেয়। সিমিলারলি ঈদ সংখ্যা, যেমন আমি বলেছি প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আমি পড়ি, যেগুলা ঈদ, হ্যাঁ প্রথম শুনলাম ঈদ সংখ্যা আমি সবগুলা কিনি, সম্পাদক ছাড়া সবগুলো আমি কিনি। এবং আমি অনেক ওই সংখ্যার যে সম্পাদক থাকে তাকে আমি ফোন করে ফিডব্যাক দিই, যে আছে না এই সংখ্যাটা অমুকেই করেছে, তার আমি ফোন নাম্বার কালেক্ট করে অ্যাকচুয়ালি গিভ দেম ফিডব্যাক। এটা আমার ভাল লাগে যে এত কষ্ট করে এরকম একটা সংকলন বের করেছে এবং অসাধারণ কিছু। যেমন গত বছর 2024-এর ঈদ সংখ্যাগুলো অ্যাটলিস্ট 4টা পত্রিকার ঈদ সংখ্যা ছিল অসাধারণ। কারণ মনে হয় যে অপারেশনের ভিতর থাকলে মানুষের সাহিত্য বের হয়, এটা আমি তখন বুঝলাম। যেমন যদি ধরা হয় যে স্প্যানিশ সাহিত্যের সবচেয়ে বড় কাল ছিল যখন চিলি এবং স্পেন দুটাই ওয়াজ আন্ডার ডিক্টেটরশিপ, তখন দেখা গেছে বড় বড় সব লেখক বের হয়েছে, কষ্টের মধ্যে থেকে আবেগটা আসে মানুষের, সেটা আমার মনে হয়েছে আর কি। সো এই যে এতগুলো বই পড়ার মধ্যে দিয়ে তো আপনি মেন্টরশিপ পেয়েছেন, ভার্চুয়ালি মেন্টরশিপ পেয়েছেন, আবার একই সাথে প্রত্যেকটা মানুষই হয়তো মানুষ থেকেও লার্ন করে। তো আপনার ক্ষেত্রে কি ওরকম কোনো মেন্টর কে সেটা জানতে চাই না, বাট আমি জানতে চাই যেটা এটা বই হোক অথবা আপনার ফিজিক্যাল মেন্টর হোক, এই যাবৎকালে আপনার পাওয়া বেস্ট অ্যাডভাইস কি? আমার বেস্ট পাওয়া অ্যাডভাইস হলো আমার এক বন্ধু, আমি ইন্ডিয়াতে বসে আমি একটু ডাউন ছিলাম কোনো একটা কারণে, সে আমাকে একটা কথা বললো যে লুক, এভরিবডি লুকস অ্যাট দ্য রাইজিং সান, উদীয়মান সূর্যের দিকে সবাই তাকায়, অস্তগামী সূর্যের দিকে কেউ তাকায় না। তোমার লাইফ এমনভাবে বিল্ড আপ করবি যাতে ইউ রিমেইন দ্য রাইজিং সান। এটা আমার ইনপ্লান্ট হয়েছে আমার সবসময়। সো আমার কাছে প্রতিটা দিনই নতুন দিন, প্রতিটা দিনই নতুন চ্যালেঞ্জ। আমি কবে মেট্রিকে ফার্স্ট হয়েছিলাম, ইন্টারমিডিয়েটে ফিফথ হয়েছিলাম, এই গল্প আমি দিতে চাই না। আমার প্রতিদিনই মেট্রিক পরীক্ষা, প্রতিদিনই আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা। আজকের দিনে আমার প্রথম হইতে হবে, আমি ওই মানুষ। গুড, মাশাআল্লাহ। সো আমি এমন কি কোশ্চেন আছে যেটা আমার করা দরকার ছিল আমি করি নাই? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সামাজিক দায়বদ্ধতা আছে, সমাজ ছাড়া আমরা কেউ না। ওইখানে কিছু প্রশ্ন বোধহয় বাদ পড়ে গেছে। আমার প্রশ্নের মধ্যে এটা আছে হচ্ছে, যদি আপনার হাতে আনলিমিটেড রিসোর্স থাকতো, তাহলে পৃথিবীর কোন প্রবলেমটা আপনি এখন সলভ করতেন? ঠিক আনলিমিটেড রিসোর্স না, আমি আনলিমিটেড বলতে বোঝায় আমি যেটা মনে করি যে এই যে ফ্রি রাইডার জিনিসটা আমার খুব অপছন্দ। ওই যে কেউ করছে না দেখে আমিও করছি না, এই মানসিকতাটা আমার। আমি যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো, আমি এই লোক। এই যে আমার হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের যে মুভমেন্টটা, আমি জিয়া উদ্যানে একা দাঁড়িয়েও ব্যায়াম করেছি, তারপর একজন আসছে, দুজন আসছে, তারপর মেলাটা জমেছে, কিন্তু আই ডিডন্ট গিভ আপ। আই ওয়াজ দেয়ার এভরিডে 6:30। আমি হলাম সেই পাবলিক। তো আমি বিশ্বাস করি প্রত্যেকেরই, আমার এখন প্যাশন হলো নিরাপদ খাদ্য, একটা সমাজ গড়া যেখানে অ্যাটলিস্ট খাদ্যের নিরাপত্তা থাকবে, আমরা আনঅ্যাডাল্টারেটেড খাবার খেতে পারবো, লাইফস্টাইল, আমাদের বেশি ডাক্তারের কাছে যেতে হবে না। আমাকে বড় পীড়া দেয় যখন দেখি ঢাকা শহর একসময় মসজিদের শহর ছিল, এখন এটা হাসপাতালের শহরে পরিণত হচ্ছে। আর সরকারের কাছে আমার সবসময়ই থাকে, আপনার স্বাস্থ্যের বাজেট এত টাকা আছে, কিন্তু স্বাস্থ্য রক্ষার জন্য 1 টাকাও আপনার বাজেট নাই কেন? এটা আমার সরকার এবং পলিসি মেকারদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে। এত টাকার হাসপাতাল না করে যদি আপনি কিছু ব্যায়ামাগার করতেন, মাঠে ছেলেপেলেরে নেওয়ার জন্য ব্যবস্থা করতেন, ফুটবল খেলা, ক্রিকেট খেলার ব্যবস্থা করতেন, আমাদের সমাজে অসুখ বিসুখ অনেক কম হতো। এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। আমার এই জিনিসটা আমাকে খুবই ডিস্টার্ব করে। সো যদি তাহলে আনলিমিটেড রিসোর্স থাকতো বা এনাফ, তাহলে এক্স্যাক্টলি কি করতেন? আমি স্কুল কলেজে, বিশেষ করে প্রাইমারি স্কুলে ফিজিক্যাল এডুকেশনটাকে মাস্ট করে দিতাম। ফিজিক্যাল এডুকেশনে পাস না করলে সে নেক্সট ক্লাসে উঠতে পারবে না। এটার ফলে লক্ষ লক্ষ বাচ্চারা পিটি, প্যারেড, খেলাধুলা এগুলো শিখতো, তারা গাছ লাগানো এই সেইগুলো শিখতো। তো এটার দিকে আমি অনেক জোর দিতাম এবং এটাতে আমি বাজেট অ্যালোকেট করতাম, এটা মনিটর করতাম যে কোন স্কুলের বাচ্চা কয়টা গাছ লাগিয়েছে, কয়টা ফিজিক্যাল এক্সারসাইজে কী করেছে, কয়টা ফুটবল টুর্নামেন্ট হয়েছে, এগুলো আমি মনিটর করতাম। এটা আমার মনে হয় একটা জাতিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটা বিরাট ব্যাপার। ওকে,
মঞ্জুর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে আমার দর্শকরা ডেফিনেটলি অনেক কিছু নিতে পারছে, আমি পার্সোনালি অনেক কিছু নিছি, Thank you. শুনতেছিলাম, আমি প্রসেস করতেছিলাম। সো অ্যাকচুয়ালি আপনার সাথে আরো লম্বা আলাপ করতে পারলে আরো ভালো লাগতো। বিশেষ করে আপনার এই যে লাস্ট যেটা দিয়ে শেষ হলো, আমি জানি ভালুকাতে আপনি বিশাল প্রজেক্ট চালান যেখানে এই অর্গানিক ভাবে জিনিসপত্র প্রডিউসড হয়। তো আজকে এগুলো টাচ করা গেল না, ভবিষ্যতের জন্য রেখে দিলাম, একদিন তো সব আলোচনা হবে না। নিশ্চয়ই। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো আপনি কনক্লুডিং কোনো কমেন্টস যদি দর্শকদের উদ্দেশ্যে করতে চান। আমার এই অনুষ্ঠানটা যদি কারো ভালো লাগে, একটা দুটো জিনিসও করে দেখাইতে হবে। শুধু শুনলে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করলে দিলে হবে না। মোটিভেশন ইজ অ্যাকচুয়ালি ডেড, মোটিভেশনাল স্পিকিংও ডেড। এটাকে এক্সিকিউশনে আনতে হবে, ডিসিপ্লিন, এবং এটাকে করে দেখাতে হবে। রাইট। এটা সুন্দর সুন্দর জিনিস শুনলেই হবে না। এটা অ্যাকচুয়ালি নামাজ পড়া ভালো, কিন্তু নামাজ পড়লামই না, আমি শুনলাম যে আসলে ভালো, জানিও ভালো, কিন্তু কোনোদিনও মসজিদের আশেপাশেও যাই না। তো ব্যাপারটা হলো এরকম, এক্সিকিউশন ইজ ইম্পর্টেন্ট। এবং এইটা যদি এই আজকের প্রোগ্রাম থেকে যদি কারো লাইফে একটা জিনিসও কেউ অ্যাপ্লাই করতে পারে, আমি 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 খুব খুশি হব। এবং আমাদেরকে লিখে জানাবেন যে আপনি কোনটা এক্সিকিউট করতে চান। অনেক ধন্যবাদ। দর্শক, অ্যাকচুয়ালি মঞ্জুর ভাই হয়তো জানে না যে আমরা প্রত্যেক পর্বে আমরা একটা টাস্ক দেই, যেটার পেছনে যেটার প্রেক্ষিতে আমরা পুরস্কার দিই। আপনারা জানেন যে আমাদের পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন সেটা আমরা কমেন্টে জানাতে বলি, বাট আজকে আমরা এটা চেঞ্জ করতেছি। কি শিখলেন না, কি শিখলেন লেখেন, সমস্যা নাই। কি ইমপ্লিমেন্ট করলেন, কি ইমপ্লিমেন্ট করলেন এটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেখান থেকে অন্তত অন্যান্য পর্বের মতো অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করব। এবং সেটাতে আমি ব্যক্তিগতভাবে থাকবো। ঠিক আছে। তো আমাদের এই আলোচনা থেকে মঞ্জুর ভাই যেটা বললেন যে অন্তত কিছু মানুষ যদি এখান থেকে উপকৃত হয়, উপকৃত হওয়া কি অর্থে, যে আমরা কথা বলছি এন্টারপ্রেনারশিপ নিয়ে, এন্টারপ্রেনাররা কি করে, প্রবলেম সলভ করে। সো আমাদের সামনে তো প্রবলেমের কোনো শেষ নাই, তাই না? অনেক রকম সমস্যা বাংলাদেশে বলেন, পৃথিবীতে বলেন। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনারা এক্সাইটেড হবেন, আপনারা মোটিভেটেড হবেন, আপনারা রাইট স্কিল মাইন্ডসেট ক্রিয়েট করবেন এবং ট্রুলি প্রবলেমটা সলভ করবেন। এটার আশাতেই অ্যাকচুয়ালি আমাদের আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।